কি রে আরিয়ান, দরজার কাছে চোরের মতো দাঁড়িয়ে আছিস কেন? আয়, এই খাটে এসে বস। আয়, আমাকে একটু আদর কর। উফ, তোর আদর খাবারের জন্য মনটা কেমন কেমন করছে। তিথি আপু, আমি আমি আজ পাশের ঘরে গিয়ে ঘুমাতে পারি? আমার খুব ভয় লাগছে। তিথি আপু, খবরদার আরিয়ান, আমি এখন তোর বউ। এই বাসর ঘরে আপু ডাকলে তোর জিভ ছিঁড়ে দেব। আয় বলছি আমার কাছে। না, আমি আসবো না। তুমি অনেক দুষ্টু। তুমি আমাকে সব সময় মারো। আজকেও তুমি আমাকে কিছু একটা করবে। আমি এই বিয়ে মানি না। মানিস না মানে? কাজের সামনে কবুল বলেছিস, সই করেছিস। এখন আমি তোকে জোর করে বানাবো। তোকে আজ আমি দেখাবো বড় আপুরা কেমন রোম্যান্স করে। আয় কাছে। গ্রামের নিস্তব্ধ রাত, চারিদিকে ঝিঝি পোকার ডাক আর বৃষ্টির হালকা টিপ টিপ শব্দ। আরিয়ানের ঘরের ভেতরটা আজ রজনীগন্ধার তীব্র গন্ধে মোমো করছে, কিন্তু সেই গন্ধ আরিয়ানের নাকে বিষের মতো লাগছে। 18 বছরের এই কিশোর আজ এক ঝড়ের কবলে পড়েছে। আরিয়ান আজই ইন্টারমিডিয়েট শেষ করেছে। জন্মনে ফুটবল প্রেমী ছেলেটার চোখে ছিল রঙিন স্বপ্ন, কিন্তু কয়েক ঘন্টার আগের এক অঘটন সব উলটপালট করে দিল। পাশের বাড়ির দাপুটে বড় আপু তিথি, যাকে আরিয়ান বাঘিনীর মতো ভয় পায়, সে আজ আরিয়ানের ঘরে বেনারসি পরে বসে আছে। মাত্র কয়েক ঘন্টা আগের কথা, আরিয়ানের বাড়িতে একটা জটলা। তিথির বিয়ে ঠিক হয়েছিল শহরের এক ব্যবসায়ীর সাথে, কিন্তু বিয়ের আসরে জানাজানি হলো লোকটা পাচারকারী চক্রের সাথে জড়িত এবং তার আগেও দুটি বিয়ে করেছে। তিথির বাবা এই অপমানে এবং সম্মানের চিন্তায় সেখানে হার্ট অ্যাটাক করলেন। পাড়ার লোকজন ছিছি করতে লাগলো। তিথির বাবা আরিয়ানের বাবার হাত ধরে ডুকরে কেঁদে উঠলেন। দোস্ত, আমার মেয়েটার মান সম্মান আজ ধুলোয় মিশে গেল। সমাজ আমাদের বাঁচতে দিবে না। তুই কি তোর আরিয়ানের সাথে তিথির বিয়ে দিয়ে আমার মুখটা রক্ষা করবি না? আরিয়ানের বাবা এই আবেগ ঘন অনুরোধ ফেলতে পারলেন না। আরিয়ানকে ডাকা হলো। আরিয়ান তো শুনেই আকাশ থেকে পড়ল, তিথি আপু। সে তো তার চেয়ে 6 বছরের বড়। সবসময় আরিয়ানের কানে চিমটি কাটা আর ধমক দেওয়া ছিল তার কাজ। আরিয়ান অনেক আপত্তি করল। বাবা, আমি এই বিয়ে করব না। তিথি আপু আমার চেয়ে অনেক বড়। আমি তো ওকে ভয় পাই। বাবারে, তুই না করলে এই পরিবারটা শেষ হয়ে যাবে। মানুষের অভিশাপ আমাদের ঘর পুড়িয়ে দেবে। মায়ের কথা রাখ বাবা। আরিয়ান নিরুপায় হয়ে রাজি হলো। আরিয়ানের বাড়ির উঠোনেই তাড়াতাড়ি বিয়ের আয়োজন হলো। কাজী এলো। তিথি লাল বেনারসি পরে যখন আরিয়ানের পাশে বসলো, তখন আরিয়ান কাঁপছিল। বিয়ের প্রসেস ছিল খুব সংক্ষিপ্ত। দেনমোহর ঠিক হলো 5 লাখ। কাজী খাতা খুলে আরিয়ানকে সই করতে বললেন। আরিয়ান যখন কাপা কাপা হাতে কলম চালালো, তখন তার মনে হলো সে নিজের জেলের পরোয়ানায় সই করছে। আরিয়ান রে, তুই জানিস না তোকে পাওয়ার জন্য আমি কত মানত করেছি। আজ সুযোগটা এমনিতেই এসে গেল। তোকে এই তিথি আপু আর কাছছাড়া করবে না। বিয়ে শেষ করে আরিয়ানকে তার ঘরে পাঠিয়ে দেওয়া হলো। ঘরে দরজা আটকে তিথি খাটে বসে আছে। আরিয়ান দরজার কোণে মূর্তির মতো দাঁড়িয়ে, আর তিথি তাকে আদর করার জন্য ওত পেতে বসে আছে। আরিয়ান তো ভয়ে শেষ। আরিয়ানের ভাবি রেশমা, মিতা এবং 2 বন্ধু বল্টু জানালার বাইরে কান পেতে আছে। তারা খিক খিক করে হাসছে। আরিয়ান রে, ঘরের ভেতর কথা শুনছিস না? বিড়াল হয়ে আছিস কেন? বাঘিনীকে সামলা। তিথি আপু, আমাদের আরিয়ান ভাই তো এখনো দুধের বাচ্চা, একটু দয়া করো কিন্তু। বন্ধু আরিয়ান, বাসরাতে সাহস হারাস না, যদিও প্রতিপক্ষ অনেক পাওয়ারফুল। কি রে আরিয়ান, খাটের তলে লুকিয়ে নাকি? শব্দ পাচ্ছি না কেন? তিথি আপু, দরজাটা একটু খোলো না, তোকে লাল শাড়িতে একটু দেখি। আরিয়ান, বউ কি ধমক দিল নাকি? একটা আওয়াজও দেয় না। এই বল্টু, তুই চুপ থাক। তিথি, আরিয়ানকে বেশি কষ্ট দিস না কিন্তু। তিথি আপু, ভাইয়া কি এখন থেকে তুমি ছোট রাখবে? হাসছি আমরা এখানে। বন্ধু, আমাদের জন্য বিরিয়ানি কি সকালে পাবি নাকি বউয়ের হাতে মার খাবি? আরিয়ান, তোকে একটা টিপস দিই, বইয়ের কাছে আগে স্যালেন্ডার কর। তিথির এবার মেজাজ হারিয়ে খাট থেকে নামলো। দ্রুত জানালার কাছে গিয়ে হ্যাসকা টানে জানালা খুলে দিল। ওই, তোদের জ্বালাই কি বাসরটাও করতে পারবো না? রেশমা ভাবি, জানতো এখান থেকে। আর বল্টু, মিতা, তোরা যদি আর 1 মিনিট এখানে থাকিস, তবে গরম জল ঢেলে দেব সবার গায়ে।
বাসর ঘরে আড়ি পাততে লজ্জা লাগে না? ভাগ এখান থেকে। তিথি ধপাস করে জানালা বন্ধ করে দিল। আরিয়ানের দিকে ফিরে পৈশাচিক হাসি দিল। এবার তোকে কে বাঁচাবে? এবার তোর পালা। পালাবি? দেখি কেমন পালাতে পারিস। তিথি আরিয়ানের দিকে এগোতে লাগলো। আরিয়ান ভয়ে ডাইনিং টেবিলের একপাশ দিয়ে দৌড় দিল। না, তুমি এসো না, আমি পালাবো। আমি জানালা দিয়ে লাফ দেব। দেখি কেমন লাফ দিস। তিথি আরিয়ানকে চ্যাপটে ধরতে গেল। আরিয়ান নিচু হয়ে পাশ কাটিয়ে আলমারির ওপাশে গেল। তিথি খিলখিল করে হাসছে। তার বেনারসির আঁচল মাটিতে লুটাচ্ছে। ছোটু, যতই পালাবি তত আমার উত্তেজনা বাড়বে। আয় কাছে। তুমি অনেক খারাপ, আমি দাদুকে বলে দেব। আরিয়ান দরজার দিকে ছুটল, কিন্তু তিথি চিতাবাঘের মতো লাফিয়ে আরিয়ানের কোমর জড়িয়ে ধরল। আরিয়ান নিজেকে ছাড়িয়ে নিতে লাফালাফি করতে লাগলো। অনেক দৌড়েছিস, এইবার শিকার ধরা পড়েছে। তিথি আরিয়ানকে হিড় করে টেনে খাটের উপর ফেলল। আরিয়ান উপর হয়ে পড়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু তিথি তার ওপর চেপে বসলো। আরিয়ানের দুহাত পিঠের ওপর ধরে ফেলল। তিথি আরিয়ানের কানে ফিসফিস করে, আজ সারা রাত তুই আমার কয়েদি। তোর এই কচি শরীরটা আমি আজ পিষে ফেলবো। ছাড়ো আমাকে, ব্যথা লাগছে। তিথি আপু প্লিজ। আবার আপু? তিথি আরিয়ানকে ঘুরিয়ে চিৎ করলো। আরিয়ানের পাঞ্জাবি বোতামগুলো একটানে ছিঁড়ে ফেলল। আরিয়ানের ফর্সা বুকটা বেরিয়ে এলো। তিথি তার লাল ঠোঁট দিয়ে আরিয়ানের বুকে একটা গভীর কামড় দিল। আহ, মরে গেলাম মা গো। মরবি না, আজ তো তুই নতুন করে জন্ম নিবি। তোর এই ভয় আমাকে আরো বেশি পাগল করছে আরিয়ান। তিথি তার ব্লাউজের হুক খুলে আরিয়ানের উপর হয়ে পড়ল। তার স্তনের চাপে আরিয়ানের দম বন্ধ হওয়ার উপক্রম। তিথি আরিয়ানের ঠোঁট দুটো নিচে দাঁত দিয়ে চেপে ধরল। আরিয়ান যন্ত্রণায় ছটফট করছিল, কিন্তু তিথির পেশিবহুল হাতের চাপে সে নড়তে পারছিল না। তুমি এত নিষ্ঠুর কেন? ছেড়ে দাও আমাকে। আমি নিষ্ঠুর না রে জান, আমি তৃষ্ণার্ত। ছোটবেলা থেকে তোকে পাওয়ার জন্য আমি অপেক্ষা করেছি। আজ সেই মধু আমি চেটে পুটে খাবো। তিথি আরিয়ানের প্যান্টের বেল্ট খুলে ফেলল এক টানে। আরিয়ান লজ্জার আতঙ্কে চোখ বন্ধ করে ফেলল। তিথি তার শাড়ির সব আবরণ ফেলে দিয়ে আরিয়ানের নগ্ন দেহের ওপর নিজের নগ্ন শরীর মেলে দিল। আরিয়ানের সারা শরীর শিউরে উঠল। তিথি আরিয়ানকে পাগলের মতো চুম খেতে লাগলো। উফ, কি করছো তুমি? ছাড়ো। ছাড়বো না, আজ তোকে আমি বড়দের খেলা শেখাবো। তিথি আরিয়ানকে আদর করতে থাকলো। আরিয়ান যখন তিথির সিক্ত স্পর্শ পেল, আরিয়ান এক অদ্ভুত ঘরে চলে গেল। তিথি ধীরে ধীরে নিচে নেমে এসে আরিয়ানকে আদর করতে থাকলো। ওহ, এ কি করছো তুমি? ও গড, খুব অদ্ভুত লাগছে। আহ। তিথি পাগলের মতো আরিয়ানকে আদর করতে লাগলো। আরিয়ান খাটের চাদর খামচে ধরল। তার শরীরের সমস্ত উত্তেজনা এক জায়গায় জমা হতে লাগলো। তিথি এবার উপরে উঠে এসে আরিয়ানের ঠোঁটে চুমু খেয়ে পড়ল। এবার তৈরি হও আরিয়ান, আমি ভেতরে আসছি। তিথি নিজেকে আরিয়ানের উপর বসিয়ে দিল। তিথির চাপে আরিয়ান চিৎকার করে উঠল। মা গো, ফেটে গেল। ছাড়ো বলছি, ছাড়ো বলছি। একটু সহ্য কর জানু, এক্ষুনি মজা পাবি। ও ফারিয়ান, তুই এত হট কেন? তিথি এবার আরিয়ানের উপর শুয়ে আদর করতে লাগলো। আরিয়ানের শরীর বিছানার সাথে ডলে যাচ্ছে। আরিয়ান প্রথমে চিৎকার করলো। ধীরে ধীরে সে এক চরম পুলক অনুভব করলো। সে তিথির কোমর চাপটে ধরলো। আহ তিথি, আরো জোরে। উফ, আমি আর পারছি না। হ্যাঁ আরিয়ান, এইভাবেই দে আমাকে সব, আমি শেষ হয়ে যাচ্ছি। তিথি বাঘিনীর মতো আরিয়ানের ওপর গঙ্গাতে গঙ্গাতে নিজের চরম তৃপ্তি খুঁজে পেল। আরিয়ানও দুজনের ঘমত্ব শরীর একাকার হয়ে গেল। আরিয়ান এখন বুঝতে পারল তিথি আপু কেন তাকে এত জ্বালাতন করত। এই মিষ্টি বইয়ের উত্তাপ আজ তার জীবনের সব ভয় ভুলিয়ে দিল। তিথি আরিয়ানের বুকে মাথা রেখে ফিসফিস করে বলল, কাল সকালে আবার খেলা হবে ছোটু, এখন একটু ঘুমা। বাসরাতে সেই ঝোড়ো মাতলামি শেষ হয়েছে ঘন্টা কয়েক আগে। ভোরের আলো এখনো ফোটেনি। আধো অন্ধকার ঘরে রজনীগন্ধার মরা গন্ধটা এখনো ভ্যাপসা লাগছে। আরিয়ান খাটের এক কোণে কুকড়ে শুয়ে আছে। তার শরীরে ব্যথা, ঠোঁটে কামড়ে দাগ, আর মনে প্রচণ্ড এক অপমান বোধ। পাশে অঘরে ঘুমোচ্ছে তিথি। তিথি গায়ের চাদরটা এক পাশে সরে গেছে, কিন্তু আরিয়ান সেদিকে তাকাতেও ঘৃণা বোধ করছে।
তার কাছে এই বিয়েটা একটা দুঃস্বপ্ন। সে মনে মনে ভাবছে এই মেয়েটা তাকে ভালোবাসে না, সে শুধু নিজের গায়ে জোর দেখিয়েছে। ছি, আমি কি এতই অপদার্থ? একটা মেয়ের কাছে এভাবে হেরে গেলাম। ও তো আমার বউ নয়, ও একটা ডাইনি। আমি কোনোদিন ওকে মনে মনেও বউ হিসেবে মানব না। আমাকে জোর করে কবুল বলানো হয়েছে, জোর করে বাসর করানো হয়েছে। আমি এই ঘর থেকে পালাবো। সকাল 7টা। আরিয়ানের দরজায় ধূপধাপ শব্দ। বাইরে সেই আড়িপাতা বাহিনী এখন পূর্ণ উদ্যমে হাজির। রেশমি ভাবি, মিতা, বল্টু আর সাথে যোগ দিয়েছে পাড়ার বড় ভাই কাশেম। ওরে ও আরিয়ান, বেলা তো অনেক হলো, এবার দরজা খোল। বাসর গিয়ে এখন মধুপুর হয়ে গেল নাকি? তিথি আপু, আমাদের ভাইয়া কি আস্ত রেখেছো নাকি একদম চিবিয়ে খেয়েছো? একটা সাড়া দাও। বন্ধু আরিয়ান, রাতে তো অনেক দৌড়াদৌড়ি করলি, এখন কি গ্লুকোজ লাগবে? আমরা শরবত নিয়ে আসবো। আরে আরিয়ান ছোট হতে পারে, কিন্তু তিথি তো খেলবার মানুষ। আরিয়ান মনে হয় এখনো বিছানা ছাড়তে পারছে না। তিথি, ওরে নতুন বউ, ঘর থেকে বের হ, মুখটা দেখি একটু। সারা রাত তো অনেক করছত, বাসর করলি। আরিয়ান উঠে গিয়ে বিরক্তিতে দরজা খুলে দিল। তার উস্কো খুস্কো চুল আর বিধ্বস্ত চেহারা দেখে বাইরে হাসির রোল পড়ল। এই কি রে আরিয়ান, তোকে তো দেখে মনে হচ্ছে জঙ্গলের হাতির কবলে পড়েছিলি। দোস্ত, গলায় ওটা কিসের দাগ? মশা কামড়েছে নাকি বউ বাজার করেছে? তোমরা সবাই চুপ করো, একদম বাজে কথা বলবে না। আমি কাউকে বিয়ে করিনি, আর কাউকে বউ মানি না। তোমরা যাও এখান থেকে। আরিয়ানের চেঁচামেচিতে তিথি ঘুম থেকে উঠে দরজার কাছে এলো। এলোমেলো চুলে তাকে আরো বেশি মোহনী আর ভয়ঙ্কর লাগছে। সে আরিয়ানের কাঁধে হাত রাখলো। কি হয়েছে গো? সকালবেলা আমার বরের ওপর এত চেঁচামেচি কিসের? আরিয়ান তিথির হাতটা ঝটকা মেরে সরিয়ে দিয়ে বলে, আমাকে একদম ছোবে না তুমি। তোমার লজ্জা করে না? সবার সামনে আদিক্ষেতা দেখাচ্ছ। তুমি আমার কেউ নও। দেখলে তো, কাল রাত থেকে আদর পেয়ে ছেলেটা পাগল হয়ে গেছে, এখন আদরের রাগ দেখাচ্ছে। তোমরা যাও তো, আমি একটু ওকে ঠান্ডা করি। ওহো, তিথি আপু তো দেখি পুরোই কন্ট্রোলে নিয়েছে। চল চল, এদের প্রাইভেসি দেই। আরিয়ান, বউকে বেশি টর্চার না বাবা, রাতে কিন্তু আবার বিপদে পড়বি। সবে হাসতে হাসতে চলে গেল। তিথি দরজা বন্ধ করে আরিয়ানের দিকে ফিরল। আরিয়ান তখন রাগে ফুঁসছে। তুই আমাকে যতই অবজ্ঞা করিস আরিয়ান, তুই এখন আমার। কাল রাতে আমি তোকে প্রমাণ দিয়েছি তুই কতটা আমার। ওটা প্রেম ছিল না তিথি আপু, ওটা ছিল তোমার গায়ের জোর। তুমি একটা জবরদখলকারী। আমি তোমাকে ঘৃণা করি। তোমার সাথে এক ঘরে থাকা আমার কাছে নরকবাসের মতো। তিথি আরিয়ানের একদম কাছে এসে তার বুক স্পর্শ করলো। ঘৃণা করিস? তাহলে কাল রাতে যখন আমি তোর ঘাড় কামড়ে ধরেছিলাম, তখন তুই শিউরে উঠেছিলি কেন? যখন আমার ঠোঁট তোর ঠোঁটে ছিল, তখন তো তুই আমাকে জড়িয়ে ধরেছিলি। ওটা কি ঘৃণা ছিল? ওটা শরীরের উত্তেজনা ছিল, মনের টান নয়। তুমি আমার বড় আপু ছিলে, আছো এবং থাকবে। আমি অন্য কাউকে ভালোবাসবো, তাকেই বউ বানাবো। তোমাকে আমি ডিভোর্স দেব। তিথির চোখে আগুন জ্বলে উঠল। সে এক ঝটকায় আরিয়ানকে দেওয়ালের সাথে চেপে ধরল। তার শরীরের উত্তাপ আরিয়ান আবার অনুভব করতে পারছে। ডিভোর্স? হ্যাঁ, তো সাহস তোর? এই ঘরে একবার যখন ঢুকেছিস, বের হওয়ার রাস্তা আমি বন্ধ করে দিয়েছি। তুই আমার ছোট, তুই আমার খেলনা। আমি তোকে যেইভাবে ইচ্ছে ব্যবহার করব। তুই না বললেও আমি জোর করে তোকে আমার কাছে টানবো। তিথি আর কথা না বলে বেরিয়ে পড়ল। দুপুরে খাবার টেবিলে আরিয়ানের মা সবিতা বেগম আরিয়ানকে আদর করে খাওয়াতে বসালেন। পাশে তিথি বসে আছে লক্ষ্মী বইয়ের মতো। আরিয়ান বাবা, রাগ করিস না, তিথি খুব ভালো মেয়ে, তোদের সংসারটা সুখের হবে। মা, তুমি জানো না ও কতটা খারাপ। ও আমাকে সারা রাত। তিথি আরিয়ানের মুখে একটা রসগোল্লা গুজে দিয়ে বলে, মা, ও আসলে বলতে চাইছে সারা রাত আমরা কত গল্প করেছি। ও একটু লাজুক তো, তাই গুছিয়ে বলতে পারছে না, তাই না আরিয়ান? আরিয়ান রসগোল্লাটা মুখ থেকে ফেলে দিয়ে টেবিল থেকে উঠে গেল। তিথি মুচকি এসে আরিয়ানের পাতের বাকি খাবারগুলো নিজের পাতে নিয়ে খেতে শুরু করলো। আরিয়ান বিকালে ছাদে গিয়ে বসেছিল। তার বন্ধুরা বিল্টু, পিয়াল আর শান্ত সেখানে এলো। কিরে দোস্ত, বইয়ের ফয়ে ছাদে পালিয়েছিস? তিথি আপু তো হেভি মাল, তোকে তো কবজাই করে নিয়েছে একদম। আমাদের টিপস দিস তো ভাই।
তোরা তো আমার বন্ধু, তোরা অন্তত বোঝ আমি খুব কষ্টে আছি। আমি ওকে চাই না, ও আমাকে জোর করে আটকে রেখেছে। ঠিক তখনই তিথি ছাদে এলো এক ট্রে চা আর বিস্কিট নিয়ে। সে এসে আরিয়ানের পাশ ঘেঁষে বসলো। বন্ধুরা, তোমাদের বন্ধু তো খুব লাজুক। এর যে কাল রাতে ও আমাকে কতবার বলেছে আমি নাকি খুব সুন্দরী। আমি কখন বললাম? মিথ্যেবাদী মেয়ে একটা। তিথি বন্ধুদের দিকে তাকিয়ে চোখ টিপে। দেখেছো, এখন অস্বীকার করছে। লজ্জায় লাল হয়ে যাচ্ছে আমার রাজপুত্র। তোমরা চা খাও, আমি আরিয়ানকে একটু নিচে নিয়ে যাই, ওর মালিশ দরকার। কাল অনেক ধকল গেছে তো। যা দোস্ত, বইয়ের সেবা নেই, আমরা চললাম। রাত হলো। আকাশের বুকে মেঘের ঘন ঘটা আর ঝিঝি পোকার ডাক চাপিয়ে আরিয়ানের বুকের ভেতরটা যেন ড্রামের মতো বাজতে শুরু করলো। ঘরের ভেতর রজনীগন্ধার সেই কড়া মিষ্টি গন্ধটা এখন তার কাছে ঘাম আর কামনার এক অদ্ভুত মিশ্রণ মনে হচ্ছে। আরিয়ানা সিদ্ধান্ত নিয়েছে সে কিছুতেই হার মানবে না। সে খাটের এক কোণায় বালিশের দুর্গ বানিয়ে বসে আছে। তিথি আলমারির থেকে পাতলা একটা সিল্কের নাইটি বের করতেই মুচকি হাসলো। সে আরিয়ানের দিকে তাকিয়ে এক অদ্ভুত দৃষ্টিতে তাকালো। কি রে ছোটু, ওভাবে বালিশ নিয়ে কেল্লা বানিয়ে বসে আছিস কেন? ভাবছি সেই তুলোর বালিশ তোকে আমার হাত থেকে বাঁচাবে। আরিয়ান বালিশটারও শক্ত করে জড়িয়ে ধরে। দেখো তিথি আপু, কাল রাতের ঘটনাটা ছিল একটা অ্যাক্সিডেন্ট। আমি ওটা ভুলে যেতে চাই। তুমি আজ ওই সোফায় শোবে আর আমি এখানে। আমাকে একদম টাচ করবে না বলে দিচ্ছি। তিথি নাইটিটা পরে আরিয়ানের সামনে দাঁড়িয়ে নিচে ভেজা চুলগুলো ছাড়লো। সে আরিয়ানের ভয়ত মুখ দেখে বেশ মজা পাচ্ছে। বাপ রে, চুনোপুটির তো দেখি খুব সাহস। বিয়ের 24 ঘন্টা পার হতে না হতেই বউকে সোফায় পাঠাচ্ছিস। আর কি যেন বললি, আপু? তিথি ধীরে ধীরে পা টিপে টিপে খাটের দিকে এগিয়ে এলো। তার পরনে নীল পাতলা নাইটিটা শরীরের সাথে লেপ্টে আছে। আরিয়ান ঢোক গেল। সে তাকাতে চাইছে না, কিন্তু তার চোখ অবাধ্য হয়ে তিথির অনুক্ত শরীর আর গলা সেই কালকের লাল দাগটার দিকে চলে যাচ্ছে। তুমি কাছে আসছো কেন? আমি চিৎকার করব কিন্তু। মা বাবা পাশের ঘরেই আছেন। চিৎকার করবি? কর না। মা বাবা শুনলে খুশি হবেন যে তাদের ছেলে বাসর রাতের পর দ্বিতীয় রাতেও খুব অ্যাক্টিভ। ভাবি আর মিতারা তো দরজার বাইরেই কান পেতে আছে হয়তো। তুই চিৎকার করলে ওরা ভাববে আমি বুঝি তোকে আদর করে মেরে ফেলছি। ঠিক তখনই জানালার ওপাশ থেকে মিতার ফিসফিসানি শোনা গেল। ওরে আরিয়ান ভাইয়া, এখনো লড়াই শুরু করনি? তিথি আপু, আমরা কিন্তু স্কোর বোর্ড নিয়ে বসে আছি। দোস্ত, আজ রাতে কি হাফ সেঞ্চুরি হবে নাকি আবার ক্লিন বোর্ড? তোরা যা এখান থেকে, তোদের কোনো কাজ নেই। তিথি খাটের উপর উঠে বসলো। সে আরিয়ানের খুব কাছে গিয়ে বসলো। ওদের কথা বাদ দে, ওরা তো বিনোদন চায় আর আমি চাই তোকে। তিথি হুট করে আরিয়ানের হাতের বালিশটা কেড়ে নিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলে দিল। আরিয়ান পালানোর চেষ্টা করতে তিথি তার লুঙ্গির কোনা খপ করে ধরে ফেল। আরে আরে লুঙ্গি ছাড়ো, ছি। তুমি কি রকমের মেয়ে, সম্মান নেই তোমার? তিথি টান দিয়ে আরিয়ানকে নিজে বুকের উপর ফেলে দিল। আরিয়ান তার শরীরে চাপে একদম থমকে গেল। বউয়ের কাছে স্বামীর আবার লজ্জা কিসের রে বলত? তুই যত বেশি বাধা দিবি আমাকে তত বেশি নেশা লাগবে। কাল রাতে তো মাত্র শুরু ছিল, আজ তোকে আমি আসল রোম্যান্স শেখাবো। আমি শিখতে চাই না, আমি পড়তে চাই। আমি বড় হতে চাই। আমাকে ছেড়ে দাও। তিথি আরিয়ানের ঘাড়ের কাছে মুখ নিয়ে তপ্ত নিঃশ্বাস ফেল। আরিয়ান শিউরে উঠল। পড়বি তো বটেই, আজ আমি তোকে শরীর তত্ত্ব পড়াবো। প্র্যাকটিক্যাল ক্লাস হবে ছোটু। তিথি আরিয়ানের গেঞ্জির ভিতর হাত ঢুকিয়ে তার পিঠে নখ দিয়ে হালকা করে আঁচড় কাটলো। আরিয়ান এক অদ্ভুত ঘোরের মধ্যে তলিয়ে যেতে শুরু করলো। বল, তুই কি আমাকে একটুও চাস না? তোর শরীর তো বলছে অন্য কথা। দেখ তোর হার্টবিট কেমন পাগলের মতো লাফাচ্ছে। ওটা ভয়ের চোটে। তুমি আমাকে ভয় দেখাচ্ছ। ভয়? আচ্ছা, তবে এই ভয়টা উপভোগ কর। তিথি এবার আরিয়ানকে বিছানায় শুইয়ে দিয়ে তার উপর চড়ে বসলো। আরিয়ানের দুই হাত তার মাথার উপরে চেপে ধরল। তুই আমাকে বউ মানবি না, তাই তো? আচ্ছা, মানতে হবে না, কিন্তু আমার এই আদরের অত্যাচার তোকে সহ্য করতেই হবে। তুই আমার আরিয়ান। তুমি ডাইনি। উফ, ছাড়ো, তোমার নখ লাগছে। এই ডাইনির বিষেই আজ তুই নীল হয়ে যাবি। তিথি আরিয়ানের ঠোঁটে এক দীর্ঘ এবং উগ্র চুম্বন শুরু করলো। আরিয়ান প্রথমে মুখ সরিয়ে নেওয়ার চেষ্টা করলো। তিথির
জিভের কৌশলী ছোঁয়ায় সে অবশ্যই এলো। তিথি চুমু থামিয়ে আরিয়ানের গেঞ্জিটা টেনে খুলে ফেলল। তিথি প্লিজ, আমি পারবো না, আমি ছোট। তিথি নিজের নাইটির ফিতে খুলতে খুলতে আরো উত্তেজিত হয়ে উঠল। ছেলেরাই তো বেশি এনার্জি রাখে। আজ আমি তোকে ছাড়বো না যতক্ষণ না তুই বউ বলে চিৎকার করবি। তিথি তার নাইটিটা গা থেকে সরিয়ে দিল। আরিয়ানের চোখের সামনে এক পূর্ণ যৌবনা নারী। আরিয়ান চোখ বন্ধ করে ফেলল, কিন্তু তিথি তার চিবুক ধরে মুখটা নিচের দিকে ফেরালো। চোখ বন্ধ করিস কেন? দেখ আমাকে, তোর এই বড় আপুটাই এখন তোর সব। তিথি আরিয়ানের উপর উপর হয়ে পড়ে তার সরাসরি জিভ দিয়ে সিক্ত করতে লাগলো। আরিয়ান এক অদ্ভুত কামনার জ্বালায় ছটফট করতে লাগলো। তিথি এবার আরো নিচে নেমে এলো। সে আরিয়ানকে জড়িয়ে ধরে খামচাতে লাগলো। উফ, ওটা কি করছো? লাগছে। ভালো লাগছে? তবে আরো ভালো লাগবে। তিথি আরো ব্যাকুল হয়ে আদর করতে থাকলো। আরিয়ান বিছানার চাদর খামচে ধরল। তার শরীরের প্রতিটি কোষে এক তীব্র শিহরণ বয়ে গেল। তিথি, উফ, আরো আরো জোরে, আমি মরে যাব। মরবি কেন? এখন তো আসল সুখ বাকি। তিথি এবার নিজেকে আরিয়ানের উপর শুয়ে পড়ল। ওরে বাবারে। তিথি ঘামতে ঘামতে আদর করতে থাকলো। তার শরীরের প্রতিটি গতি আরিয়ানকে এক চরম শিখরে দিকে নিয়ে যাচ্ছে। সহ্য কর আরিয়ান। উফ, তুই এত হট কেন? ও, আজ তোকে আমি শেষ করে দেব। তিথি, ও বউ, আমার সোনা বউ, আরো জোরে, আমি আর পারছি না। উফ। তিথি এবার বাঘিনীর মতো গর্জন করতে করতে আরিয়ানের উপর নিজের শরীরের সবটুকু শক্তি উজাড় করে দিল। আরিয়ানও তার কোমরের তাল মিলিয়ে তিথিকে সঙ্গ দিতে লাগলো। বল আমি কে? বল, তুই আমাকে বউ হিসেবে মানিস? হ্যাঁ, তুমি আমার বউ, তুমি আমার সব। উফ তিথি। আরিয়ান তিথিকে জড়িয়ে ধরল শক্ত করে। তিথিও এক চরম অতৃপ্ত তৃপ্তিতে আরিয়ানের বুকের ওপর এলিয়ে পড়ল। দুজনের ঘমত্ব শরীর তখন একাকার। আরিয়ান দেখলো তিথির চোখে এক বিজয়ী হাসি। কিরে ছোটু, পালাবি আর? কোথায় পালাবো? তোমার এই মরণ ফাঁদ থেকে পালানোর সাধ্যকার। তুমি আসলেই একটা ডাইনি বউ। তিথি হাসলো এবং আরিয়ানকে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরল। আরিয়ান মনে মনে বুঝলো সে মুখে যাই বলুক, এই অবাধ্য বড় আপুটার কাছে সে আর জীবনের জন্য হেরে গেছে। বাইরে বৃষ্টির শব্দ আরো জোরালো হলো, যেন প্রকৃতির এই মিলনকে তারা স্বাগত জানাচ্ছে। ভোরের নরম আলো আরিয়ানের মুখে এসে পড়েছে, কিন্তু তার শরীর যেন খাটের সাথে লেপ্টে আছে। গত রাতে সেই ম্যারাথন লড়াইয়ের পর তার কোমরের হাড়গুলো মনে হচ্ছে কেউ খুলে আবার ভুলবশত জোড়া দিয়েছে। আরিয়ান চোখ খুলতেই দেখলো তিথি তার বুকের ওপর কোণে ভর দিয়ে শুয়ে এক মনে তার মুখ দেখছে। তিথির চুলগুলো আরিয়ানের নাকে সুরসুরি দিচ্ছে। কিরে ছোটু, ঘুম ভাঙলো নাকি আরো এক রাউন্ড আদর খাবি? কাল তো খুব বড় বড় কথা বলছিলি, এখন দেখি চোখ মেলাতেও কষ্ট হচ্ছে। আরিয়ান বিরক্ত হয়ে চাদরটা গলার কাছে টেনে বলে, তুমি শরত তিথি আপু, সকাল সকাল আমার উপর ওভাবে চড়ে আছো কেন? যাও নিচে গিয়ে চা করো। আপু? এখনো আপু? কাল রাতে যখন আমার ভেতরে ঢুকে চিৎকার করছিলি তখন তো অন্য নাম ধরে ডাকছিলি। আর চা আমি কেন করব? আজ থেকে তুই আমার জন্য চা করবি। মনে রাখিস, তুই এখন বিবাহিত পুরুষ আর আমি তোর বস। বিয়ের পর বউই বস বাড়ির। তিথি হুট করে চাদর একটানে সরিয়ে দিল। আরিয়ান দেখলো সে একদম বিবস্ত, শুধু একটা গামছা কোনো মতে পেঁচানো। তিথি তার শাড়ির আঁচলটা ঠিক করতে করতে আলমারি থেকে আরিয়ানের একটা জিন্স আর টি শার্ট বের করলো। এই নে, এগুলো পর। আজ থেকে বাড়িতে লুঙ্গি পরা নিষেধ। কেন? আমার বাড়িতে আমি যা খুশি পরবো, লুঙ্গি আরাম। তিথি আরিয়ানের একদম কাছে এসে তার গলা সেই কালকের কামড়ে তাকে আঙ্গুল বুলিয়ে বলে, লুঙ্গি পরলে আমার খুব সুবিধা হয় রে আরিয়ান, যখন তখন হরকতে ইচ্ছে করে। তুই যদি নিজেকে সামলাতে চাস তবে প্যান্ট পর, না হলে কিন্তু এক্ষুনি আবার শুরু করব। তুমি একটা আস্ত জানোয়ার, লজ্জা শরম কিচ্ছু নেই তোমার। আমার লজ্জা দিয়ে কি হবে? তুই লজ্জা পেলেই তো আমার মজা। যা এবার বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। দেরি করলে কিন্তু আমি গিয়ে তোকে নগ্ন করে গোসল করিয়ে দিব। আরিয়ান আতঙ্কে দ্রুত প্যান্ট টেনে নিয়ে বলে। আরিয়ান কোনো মতে নিজেকে গুছিয়ে নিয়ে ঘর থেকে বের হলো। উঠোনে পা রাখতে সে দেখলো মিতা, রেশমা ভাবি আর কাশিম ভাই গোল হয়ে বসে চা খাচ্ছে। আরিয়ানকে দেখে সবার হাসি যেন বাঁধ মানল। ওরে ও আরিয়ান, আয় বাবাই, তোকে দেখে মনে হচ্ছে আজ সকালে 1 পয়া ওজন কমে গেছে। কি রে, রাতে কি খুব খাটুনি গেছে?
আরে ভাবি, আরিয়ান ছোট হতে পারে, কিন্তু ওর স্টেমিনা তো দেখছি অনেক দুর্দান্ত। সারা রাত খাটের পায়ে নড়ার শব্দে আমাদের পাড়ার কুকুরগুলো পর্যন্ত ভয় পেয়ে গেছিল। আরিয়ান ভাইয়া, তোমার গলা ওটা কি মশার কামড়, নাকি তিথি আপু তোমার গলায় নিজের মালিকানা সিল মেরে দিয়েছে? তোমরা সবাই কি শুরু করেছো? কারো কি কোনো কাজ নেই? আমি মশার কামড় খাই আর বাঘের কামড় খাই, তাতে তোমাদের কি? ঠিক তখন তিথি হাতে এক বালতি ভেজা কাপড় নিয়ে বিদর্পে বেরিয়ে এলো, তার চোখের চাহনিতে একটা দাপট। কি গো কাশেম ভাই, রেশমা ভাবি, আমার বরকে নিয়ে খুব হাসাহাসি হচ্ছে। কাল রাতে আমরা কি করেছি না করেছি সেটা আমাদের ব্যাপার। আর মিতা, তোর যদি এতই আগ্রহ থাকে তবে তোকেও একটা ছোট দেখে বর জোগাড় করে দিই। না 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 তিথি, আমরা তো এমনি একটু মজা করছিলাম। মজা করো, কিন্তু সীমার মধ্যে। আর আরিয়ান, এই নে এই ভেজা লুঙ্গিটা আর আমার এই ছায়াটা নিয়ে তারে মেলে দিয়ে আয়। তিথি গলা স্বর নিচু করে আরিয়ানের কানের কাছে গিয়ে বলে, যদি না মেলিস তবে কাল রাতে সেই ভিডিওটা কিন্তু ল্যাপটপ থেকে মিতার ফোনে পাঠিয়ে দিব, যেখানে তুই আমার পা জড়িয়ে ধরে বলছিলি। আর একটু করো তিথি বউ। তুমি ওটা ভিডিও করেছো? তুমি কতটা নীচ! নিচ হতে পারলেই তো তোকে উঁচুতে তোলা যায়। যা কাজ কর। আরিয়ান বাধ্য হয়ে সবার সামনে দাঁতে দাঁত চেপে তিথির ছায়া আর নিজের লুঙ্গি তারে মেলতে শুরু করলো। তিথি, মিতা আর রেশমা ভাবি হাত দিয়ে মুখ চেপে হাসতে লাগলো। আরিয়ান মনে মনে ভাবলো, এই অপমানের বদলা আমি নেবই। দুপুরে খাওয়ার সময় বাড়ির সবাই একসাথে বসেছে। আরিয়ানের বাবা আজ খুব খুশি। তিনি বারবার আরিয়ানকে বড় বড় মাছের টুকরো তুলে দিচ্ছেন। খা বাবা আরিয়ান, তোর এখন শক্তির খুব দরকার। তিথি খুব ভাগ্য করে তোকে পেয়েছে। শক্তি তো ও সব চুষে নিয়ে নিয়েছে বাবা। ঠিক তখনই আরিয়ান অনুভব করলো টেবিলের নিচে কিছু একটা তার উরুর ওপর সুরসুরি দিচ্ছে। সে বুঝতে পারলো তিথি তার পায়ের পাতা দিয়ে আরিয়ানের জিন্সের ওপর দিয়ে ঘষা দিচ্ছে। আরিয়ান চমকে উঠে চিৎকার করে, উফ মা, টেবিলের নিচে কি যেন কামড়াচ্ছে। কি হবে রে? বিড়াল হবে হয়তো। ওরে পুষি, যা তো এখান থেকে। মা, আসলে আরিয়ান একটু বেশিই পিচ্ছি। ও হয়তো নতুন বিয়ের আমেজটা এখনো নিতে পারছে না। আরিয়ান, ডালটা দেবো? তিথি ডাল দেওয়ার ওসিলাই টেবিলের উপর দিয়ে আরিয়ানের হাত খামচে ধরল। তার বড় বড় নখ আরিয়ানের চামড়ায় বসে গেল। আরিয়ান যন্ত্রণায় কুকড়ে গেল, কিন্তু সবার সামনে কিছু বলতে পারল না। তিথি নিচু স্বরে শুধু আরিয়ানকে শুনিয়ে বলে, আজ রাতে কিন্তু এর চেয়েও বেশি কামড় খাবি, তৈরি থাকিস। বিকেলে আরিয়ানের দুই বন্ধু বল্টু আর শান্ত ডাকতে এলো মাঠে ফুটবল খেলার জন্য। দোস্ত আরিয়ান, চল মাঠে যাই, আজ বড় ম্যাচ আছে। আরিয়ান খুশিতে লাফিয়ে উঠল। হ্যাঁ চলো চলো, আমি আসছি। আরিয়ান ঘর থেকে বের হতে যাবে অমনি তিথি এক ধামা শাক নিয়ে বারান্দায় এসে বসলো। কোথায় যাওয়া হচ্ছে শুনি? মাঠে যাচ্ছি ফুটবল খেলতে। ফুটবল তো কাল রাতে সারা রাত খেলেছো, এখন ঘরে বসো। এই শাকগুলো বেছে দাও, আজ রাতে আমরা শাক দিয়ে ভাত খাবো। আমি কি শাক বাছার লোক? আমি ফুটবলার, বন্ধুরা ডাকছে। আরিয়ান, আমি যদি একবার উঠি তবে তোর বন্ধুদের সামনেই তোকে কোলে তুলে ঘরে নিয়ে যাব। চয়েস ইজ ইয়োর্স। কি বললি টিথু আপু? আরিয়ানকে কোলে তুলবে? হ্যাঁ বল্টু, তোর বন্ধু তো এখন আমার পুতুল। যা, তোর আজ খেলগে। আরিয়ান এখন ঘর কন্যা শিখবে। বন্ধুরা হাসতে হাসতে চলে গেল। আরিয়ান মুখ অন্ধকার করে তিথির পাশে বসে শাক করতে লাগলো। তুমি আমাকে সবার সামনে বেইজ্জত করে ছাড়বে? বেইজ্জত না রে পাগল, আমি তোকে আদর্শ স্বামী বানাচ্ছি। সাক্ষ্যটা শেষ হলে ঘরে আয়, তোকে একটা রিওয়ার্ড দেব। কি রিওয়ার্ড? আরিয়ান সন্দেহ চোখে তাকায়। তিথি আরিয়ানের গালে একটা ভেজা চুমু খেয়ে বলে, কালকের চেয়েও বড় একটা সারপ্রাইজ। রাত 11টা। আরিয়ান আজ বুদ্ধি করেছে সে আজ তিথিকে সুযোগই দেবে না। সে ঘরে ঢুকে লেপ মুড়ি দিয়ে ঘুমের ভান করে পড়ে থাকলো। তিথি যখন ঘরে ঢুকলো তার পরনে ছিল একটা লাল রঙের জর্জেটের শাড়ি। কিরে, ঘুমের ভান করা হচ্ছে? আমার নজরে সব পড়ে, ওঠ। আরিয়ান লেপের ভেতর থেকে বলে, আমার খুব জ্বর, আমি আজ কিছু করতে পারবো না, আমাকে ঘুমাতে দাও। জ্বর? আচ্ছা, তবে তো জলপট্টি দিতে হয়। তিথি হুট করে এক গ্লাস ঠান্ডা পানি আরিয়ানের লেপের ভিতর ঢেলে দিল। আরিয়ান বাপরে বলে লাফিয়ে উঠল। তুমি আস্ত একটা পাগল, বিছানা ভিজিয়ে দিলে কেন? বিছানা ভিজলে কি হয়েছে? মেঝেতে শোবো দুজনে। আজ রাতে তোকে আমি আরো বেশি জ্বালিয়ে মারবো।
তিথি আরিয়ানকে দেওয়ালের সাথে চেপে ধরল। তার হাতের বাঁধন এত শক্ত যে আরিয়ান নড়তে পারছে না। তুই যত বেশি পালাবি আমি তোকে তত বেশি জাপটে ধরবো। বল, তুই কি আমার বউ হতে রাজি আছিস? আমি বউ কেন হব? তুমি তো বউ। কি বলে এইসব? না, আজ রাতে তুই হবি আমার বউ আর আমি হব তোর বর। আজ আমি তোকে শাসন করব। হায় আল্লাহ, কি বলে এসব? কার পাল্লায় পড়লাম? তিথি আরিয়ানের গেঞ্জিটা ছিঁড়ে ফেলল। আরিয়ান দেখল তিথির চোখে আজ এক নতুন নেশা। সে বুঝতে পারল এই রাতের লড়াইটা কালকের চেয়েও বেশি ভয়ানক হতে যাচ্ছে। তিথি তাকে বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে নিজের উপরে শাড়িটা আলগা করে দিল। তৈরি হও আরিয়ান, আজ রাতে এই ডাইনি তোকে পুরো গিলে খাবে। আরিয়ান আর প্রতিবাদ করতে পারল না। তিথির উত্তপ্ত শরীরের ছোঁয়ায় তার সব পরিকল্পনা ভেস্তে গেল। সে আবার নিজেকে সমর্পণ করলো সেই অবাধ্য বড় আপুটার কাছে, যে এখন তার সর্বে সর্বা। বাইরে তখন ঝড় শুরু হয়েছে আর ঘরের ভেতর শুরু হলো আরেকটা উত্থাল ঝড়। বাসরাতে সেই ঝোড়ো লহরের পর দ্বিতীয় রাতটা ছিল আরও অদ্ভুত। আরিয়ান আজ মনে মনে ঠিক করেছে সে কিছুতেই তিতির কাছে নতি স্বীকার করবে না। সে খাটের এক কোণায় একটা বালিশ নিয়ে দেওয়াল ধুয়ে বসে আছে। তিথি হঠাৎ বাথরুমে গেল। বাথরুম থেকে ভেজা চুলে বের হয়ে এলো তিথি। পরনে তার নীল রঙের একটা শাড়ি, কপালে ছোট্ট একটা টিপ। তাকে দেখতে খুব শান্ত মনে হলো। চোখের কোণে সেই চিরচেনা দুষ্টামি। সে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আস্তাতে আস্তাতে আয়নায় আরিয়ানের ভয়ত মুখটা দেখলো। কিরে ছোটু, ওভাবে বালিশ জড়িয়ে ধরে বসে আছিস কেন? ভাবছিস আজ ওটা তোকে বাঁচাবে? দেখো তিথি আপু, কাল রাতে তুমি যা করেছো আমি সব সহ্য করেছি, কিন্তু আজ আমি খুব অসুস্থ। আমার সারা শরীর ব্যথা করছে। তুমি প্লিজ আজ ওই সোফায় গিয়ে ঘুমাও। হুলি বাবালি, আমার বরের বুঝি খুব ব্যথা, তা ডাক্তার ডাকবো নাকি আমি একটু মালিশ করে দেব? খিলখিল করে হেসে বিছানায় উঠে এলো। আরিয়ান বালিশটা আরো শক্ত করে ধরে, না, একদম কাছে আসবে না। আমি চিৎকার করে মা বাবাকে ডাকবো কিন্তু। তিথি কোনো কথা না বলে এক ঝটকায় আরিয়ানের হাত থেকে বালিশটা কেড়ে নিয়ে নিচে ফেলে দিল। আরিয়ান পালানোর চেষ্টা করতে তিথির হাত ধরে নিজের দিকে টান দিল। আরিয়ান ভারসাম্য হারিয়ে তিথির কোলের উপর গিয়ে পড়ল। চিৎকার করবি? কর না। মা বাবা শুনলে ভাববেন নতুন বউয়ের সাথে ছেলে খুব মজা করছে, আর মিতারা তো দরজার বাইরেই কান পেতে আছে হয়তো। তুমি খুব খারাপ। কেন আমাকে এভাবে জ্বালাচ্ছ? আমি তো তোমাকে বিয়ে করতে চাইনি। তিথি আরিয়ানের গালে হালকা করে একটা চিমটি কেটে বলে, তুই চাসনি তাতে কি, আমি তো চেয়েছি। আর এখন যখন তুই আমার ঘরে, তখন তোকে আমার মনের মতো করেই চলতে হবে। তিথি আরিয়ানের খুব কাছে গিয়ে বসলো। আরিয়ান অস্বস্তিতে মুখ ফিরিয়ে নিল। তিথির গায়ের মিষ্টি সুগন্ধ তার চেতনাকে আচ্ছন্ন করে দিচ্ছে। তিথি আরিয়ানের ঘাড়ের কাছে ফিসফিস করে কিছু একটা বলল। উফ, ওভাবে সুরসুরি দিও না তো, ভালো লাগে না। ভালো লাগে না? তবে কাল রাতে কেন আমাকে জড়িয়ে ধরেছিলি? কেন বলেছিলি তিথি বউ আমাকে ছেড়ে যেও না? আমি ওসব কিছু বলিনি। তুমি মিথ্যে বলছো। তিথি এবার আরিয়ানকে বিছানায় শুইয়ে দিয়ে তার উপর ঝুঁকে পড়ল। আরিয়ানের দুই হাত সে নিজের হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরল। আরিয়ান নড়াচড়া করার চেষ্টা করলো, কিন্তু তিথির শক্তির কাছে সে হার মানল। তুই যত বেশি না বলবি আমি তোকে তত জয় করতে তত বেশি ভালো লাগবে। তুই আমার ছোট, আমার লক্ষ্মী বর। আজ রাতে তোকে আমি ভালোবাসার নতুন পাঠ শেখাবো। আমি শিখতে চাই না, আমি ঘুমাতে চাই। ছাড়ো আমাকে। ঘুমাবি তো বটেই, তবে আমার বুকে মাথা রেখে। তার আগে একটু আদর তো পাওয়াই যায়, তাই না? তিথি আরিয়ানের কপালে আর গালে ছোট ছোট অনেকগুলো চুমু খেতে লাগলো। আরিয়ানের রাগ ধীরে ধীরে কমতে শুরু করলো। সে বুঝতে পারলো এই দাপুটে মেয়ের হাত থেকে তার নিস্তার নেই। তিথি আরিয়ানের শার্টের বোতামগুলো একে একে খুলতে শুরু করলো। তিথি, তুমি কি আমাকে পাগল করে দেবে? পাগল তো তুই হয়েই আছিস, এখন শুধু ধরা দেওয়ার পালা। ঘরের আলোটা আবছা হয়ে এলো। তিথি আরিয়ানের খুব গভীরে মিশে যাওয়ার চেষ্টা করলো। আরিয়ান আর প্রতিবাদ করতে পারল না। সেও তার অবাধ্য হাত দুটো দিয়ে তিথিকে চাপটে ধরল। সারা রাত চলল তাদের মান অভিমান আর মিষ্টি ভালোবাসার এক লম্বা গল্প। আরিয়ান মনে মনে হাসলো। এই শাসন আর আদরের কাছে হার মানাটাও যেন এক অন্যরকম সুখ। বাইরে বৃষ্টির শব্দ আরো বেড়ে গেল, যেন এই ভালোবাসাকে আড়াল করতেই প্রকৃতির এই আয়োজন। আরিয়ান আর তিথির এই অসম লড়াইয়ের সংসার এখন যেন এক রণক্ষেত্র।
যেখানে একদিকে আছে তিথির দাপটের শাসন আর অন্যদিকে আরিয়ানের নিরন্তর পালানোর চেষ্টা। সকাল 10টা। আরিয়ান তখনও গভীর ঘুমে। স্বপ্নের ঘোরে সে ভাবছে সে একজন মস্ত বড় ড্রাগন শিকারী। হঠাৎ তার স্বপ্নের ড্রাগনটা যেন সত্যি সত্যি তার ওপর গরম নিঃশ্বাস ফেলল। আরিয়ান চোখ খুলে দেখল তিথি তার মুখের ওপর একটা হেয়ার ড্রাই ধরে গরম বাতাস দিচ্ছে। আরিয়ান বিছানা থেকে লাফিয়ে ওঠে। তিথি হেয়ার ড্রাইটা বন্ধ করে কোমরে হাত দিয়ে দাঁড়ায়। ওরে বাবারে, আগ্নেয়গিরি ফেটেছে, বাঁচাও। আগ্নেয়গিরি না রে বলদ, এটা তোর বউয়ের রাগ। সূর্য মাথার উপর উঠে গেছে আর তুই এখনো নাক ডেকে এই ঘরটাকে রেলওয়ে স্টেশন বানিয়ে রেখেছিস। ওঠ বলছি। তিথি আপু, তুমি কি দিন দিন পাগল হয়ে যাচ্ছ? এভাবে কেউ ঘুম ভাঙায়? আমার কানে যদি গরম বাতাস লেগে পর্দা ফেটে যেত। আরিয়ান চুলগুলো ঠিক করতে করতে বলে। তিথি আরিয়ানের কানটা ধরে একটা প্যাচ দিয়ে বলে, আবার আপু শোন আরিয়ান, আজ যদি আমার বাবা মায়ের সামনে তুই একবারও আমাকে আপু ডেকেছিস তবে তোর সব ভিডিও গেমের সিডি আমি বটি দিয়ে কুচি কুচি করে কাটবো। যা ঝটপট ড্রয়িং রুমের কার্পেটটা ঝাড়ু দিয়ে আয়। আরিয়ান যখন ড্রয়িং রুমের কার্পেট ছাড়ছে তখন সেখানে হাজির হলো তার বড় ভাই কাশেম আর ভাবি। কিরে আরিয়ান, বাসরাতের পর কি ঘরদোর সাফ করার কন্ট্যাক্ট নিয়েছিস নাকি? আরে কাশেম, বোঝো না কেন? দিদি তো বাঘিনী, ওকে আরিয়ানকে শান্তিতে থাকতে দেবে? আরিয়ান, বালিটা নিয়ে বাথরুমটাও একটু মেজে ফেলো তো বাবা। আমি কেন বাথরুম মাজবো? আমি কি এই বাড়ির কাজের ছেলে? তিথি রান্নাঘর থেকে চামচ হাতে বেরিয়ে এলো। কাজের ছেলে হবি কেন? তুই হচ্ছিস আমার গৃহপালিত বর। তুই কাজ করলে আমি তোকে রাতে স্পেশাল রিওয়ার্ড দেব। এখন যা, না গেলে কিন্তু সবার সামনে তোকে কোলে তুলে বাথরুমে নিয়ে যাব। ড্রয়িং রুমে আরিয়ানের শ্বশুর আজমল সাহেব আর শাশুড়ি আমিনা বেগম এসে বসেছেন। আরিয়ান সাদা পাঞ্জাবি পরে খুব ভদ্র সেজে তাদের সামনে এসে বসে। সে ভাবলো এখন অন্তত শ্বশুরবাড়ির লোকজনের সামনে সে একটু জামাই আদর পাবে। কি বাবাজি আরিয়ান, পড়াশোনা তো শেষ হলো, এখন সংসারের জল টানতে কেমন লাগছে? আমাদের মেয়েটা কি খুব বেশি জ্বালাচ্ছে? জি না আব্বা, তিথি তো খুব। তিথি রান্নাঘর থেকে চিৎকার করে, আরিয়ান, আব্বা আমার শরবত খাওয়া শেষ। এবার একটু রান্নাঘরে এসে পেঁয়াজগুলো কুচি করে দাও না, আমার নখ তো বড়, কাটতে অসুবিধা হচ্ছে। আজমল সাহেব চশমার উপর দিয়ে আরিয়ানের দিকে তাকালেন। আরিয়ানের বাবাও সেখানে বসেছিলেন। তিনি মুচকি হাসলেন। আরে বেআই সাহেব, আপনার মেয়ে তো আমার ছেলেকে একদম সোনার ছেলে বানিয়ে ফেলেছে। আরিয়ান, যা তো বাবা, তিথিকে একটু সাহায্য কর। তিথি, মেহমানের সামনে এসব কি? ইজ্জত তো সব শেষ। লোকে ভাববে আমি বুঝি বউয়ের আঁচল ধরা ছেলে। আরিয়ান ফিসফিস করে তিথির কাছে। তিথি আরিয়ানের পাঞ্জাবির কলার ঠিক করে দিয়ে সবার সামনে বলে, আহা আরিয়ান, লজ্জা কিসের? আমার আব্বা আম্মা তো জানেই যে আমরা কাল রাতে কতটা ব্যস্ত ছিলাম। যাও পেঁয়াজ কাটো। এই মেয়ে মান সম্মান সব শেষ করে দেবে। আরিয়ান যখন রান্নাঘরে পেঁয়াজ কাটছে তখন মিতা আর বল্টু জানালার ওপাশে দাঁড়িয়ে খিলখিল করে হাসছে। মিতা এবার আরিয়ানকে আরো বেশি নাঝাল করার এক নতুন ফন্দি করলো। আরিয়ান ভাইয়া, তিথি আপু ডাকছে, বলছে উপরে নাকি একটা ইঁদুর মরে পড়ে আছে, ওটা তোমাকে সরাতে হবে। না সরালে নাকি তিথি আপু আজ রাতে তোমার সাথে এক বিছানায় শুবে না। ইঁদুর সরাবো? আমি কি ম্যাথন নাকি? আমি যাব না। বল্টু, তুই আমার বন্ধু না? তুই একটু সরিয়ে দে না। দোস্ত, বউ তো তোর, ইঁদুর সরাব আমি। তিথু আপু যদি শোনে আমি ওটা সরিয়েছি তবে তো আমাকেও ঘর মোছাতে পাঠাবে। আরিয়ান, আমি কি আসবো ওই ইঁদুরটা নিয়ে তোমার পাঞ্জাবের পকেটে ঢুকিয়ে দিতে? 3 গুনবো, 1 2। 3 বলার আগেই আরিয়ান ইঁদুর সরাতে ছুটল। বল্টু আর মিতা তখন মেঝেতে গড়াগড়ি খেয়ে হাসছে। কাশেম ভাই পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি বললেন, আরিয়ান রে, তোর বাসরাতের চেয়ে বাসে বিয়ের খাটনি দেখছি বেশি। দুপুরে খাওয়ার টেবিলে রাজকীয় আয়োজন। ইলিশ মাছ, খাসির মাংস সবই আছে। আরিয়ানের শাশুড়ি খুব আদর করে আরিয়ানকে ইলিশের পেটি তুলে দিচ্ছেন। বাবা আরিয়ান, ইলিশ মাছটা খাও, খুব তাজা। তিথি আরিয়ানের পাতে এক গাদা তেতো করলা ভাজি আর করলার রস দিয়ে বলে, আম্মা, ইলিশ মাছ তো খাবেই, কিন্তু তার আগে এই করলাগুলো সবটুকু
খেতে হবে। কাল রাতে তো খুব এনার্জি খরচ করেছো, আজ এটা খেলে মেজাজ ঠান্ডা থাকবে। আস্তাগফিরুল্লাহ, কি বলো এসব তিথি? আরিয়ান করলা চিবুতে চিবুতে তিথিকে মনে মনে জমের মতো গালি দিচ্ছে। আরিয়ান অনুভব করলো টেবিলের নিচে তিথি তার পায়ের পাতা দিয়ে আরিয়ানের উরুতে সুড়সুড়ি দিচ্ছে। আরিয়ান চমকে উঠে ইলিশের কাঁটা গলায় বিধিয়ে ফেলল। পানি পানি, উফ মরে গেলাম। ওমা, আমার বরটা দেখে করল্লা খেয়ে কুপোকাত। রাতে যখন আমি তোকে এর চাইতেও তেতো রোম্যান্স উপহার দিব, তখন কি করবি? তিথি আরিয়ানকে একটু কম জ্বালাও, ছেলেটা তো সুখী অর্ধেক হয়ে গেল। বিকালে মেহমানরা একটু বিশ্রাম নিতে গেলে আরিয়ান চুপি চুপি ছাদের এক কোণে গিয়ে বসলো। সে ভাবলো এখন অন্তত একটু মুক্তি পাবে, কিন্তু তিথি সেখানেও হাজির, হাতে এক গ্লাস দুধ। কিরে ছোটু, এখানে একা একা কি করছিস? আমার কথা কি খুব বেশি মনে পড়ছে? এই নে, দুধটা খেয়ে নে, রাতে তো আবার ডিউটি আছে। একদম না, আমি ভাবছি কিভাবে এই জেলখানা থেকে পালানো যায়। তুমি আমাকে সবার সামনে হাসির পাত্র বানিয়েছো, আমি তোমাকে ডিভোর্স দেব। তিথি আরিয়ানের একদম কাছে এসে তার পাঞ্জাবির কলার ধরে নিজের দিকে টেনে বলে, ডিভোর্স? এত সাহস তোর? শোন আরিয়ান, তুই আমার মনের খাঁচায় বন্দি একটা পাখি। তুই ডানে যাবি তো আমি ডানে, বামে যাবি তো আমি বামে, আর ডিভোর্স দিলে আমি তোকে ধরে আবার বিয়ে করব। আরিয়ান তিথি কোমরে হাত রেখে কাছে টেনে নেয়। তাই বুঝি? তবে আমার একটা শর্ত আছে। আজ রাতে আমি তোমাকে শাসন করব। কাল রাতে তো তুমি আমাকে এক চুলো নড়তে দাওনি। আজ রাতে আমি হব বর, আর তুমি হবে আমার ছোট বউ। তিথি অবাক হয়ে এই প্রথম আরিয়ান এভাবে বলে। সে মুচকি হেসে আরিয়ানের কানের লতিতে একটা কামড় দিয়ে বলে, আগে ঘর মোছা শেষ কর, তারপর দেখা যাবে। আজ রাতে যদি তুই আমাকে খুশি করতে পারিস তবে তোকে আমি একদিনের ছুটি দেব, আর যদি না পারিস তবে কাল তোকে শাড়ি পরিয়ে মেকআপ করিয়ে দেব। তুমি একটা আস্ত জানোয়ার বউ, কিন্তু কেন জানি এই ডাইনির মায়াতেই আমি আটকে গেছি। আরিয়ান তিথির কপালে একটা গভীর চুমু খেলো। ঠিক তখনই নিচ থেকে মিতা চিৎকার করে উঠল, ওরে ও আরিয়ান ভাইয়া, ছাদেও কি বাসর শুরু করে দিলে নাকি? নিচে আব্বা ডাকছে। আরিয়ান আর তিথি দুজনে হেসে ফেল। আরিয়ান বুঝলো এই তিথি তার জীবনের সবটুকু আনন্দ আর অশান্তির উৎস। সকাল 8টা। আরিয়ান ভেবেছিল আজ ছুটির দিন একটু বেলা পর্যন্ত ঘুমাবে, কিন্তু তার কপালে শান্তি নেই। তিথি এক বালতি ভেজা কাপড় নিয়ে ঘরে ঢুকে আরিয়ানের পায়ের উপর আছড়ে পড়ল। ওই ছোটু, ওঠ, এই নে ফর্দ, আর এই নে বাজারের থলি। আজ আমার বাড়িতে তোর বন্ধুরা আসবে দাওয়াত খেতে। বড় দেখে একটা জ্যান্ত শিং মাছ আর খাসির রান নিয়ে আসবি। খবরদার মরা মাছ আনলে তোকে দিয়েই ছাড়াবো। আমি পারবো না। আজ মাঠে ফাইনাল খেলা, বন্ধুরা দেখলে আমার ইজ্জত থাকবে না। পাড়ার মোড়ে ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকা মানে আমার ফুটবল ক্যারিয়ার শেষ। আরিয়ান চক কসলাতে থাকে। তিথি আরিয়ানের পাঞ্জাবির কলার ধরে নিজের দিকে টেনে নেয়। ক্যারিয়ার তো আমি কাল রাতেই শেষ করে দিয়েছি রে বলদ। এখন ব্যাগ হাতে নিবি নাকি তোকে কোলে তুলে বাজারে নিয়ে গিয়ে সবার সামনে বলবো, দেখুন আমার বর বাজার করতে লজ্জা পাই? আরিয়ান নিরুপায় হয়ে বাজারের থলি হাতে বের হলো। পাড়া মরে যেতে তার চিরশত্রু পল্টু আর শান্তর পাল্লাই পড়ল। কিরে আরিয়ান, হাতে ওটা কি? লুই ভিটেনের ব্যাগ নাকি বাজারের থলি? দোস্ত, শিং মাছ কি তোকে কামড়াবে নাকি তুই মাছকে কামড়াবি? বাসর রাতের পর তো দেখছি তোর চেহারা শুকিয়ে শুটকি হয়ে গেছে। তোরা থামবি? তিথি শিং মাছ খেতে চেয়েছে, না নিলে আজ রাতে আমাকে শিং মাছের মতো গরম জলে চুবাবে। তোরা বুঝবি না বাঘিনী পোষা কত কঠিন। বাজার থেকে ফেরার পর আরিয়ান ভেবেছিল এবার রেহাই পাবে, কিন্তু তিথি তাকে টেনে নিয়ে গেল রান্নাঘরে। সেখানে আগে থেকে হাজির ছিল রেশমা ভাবি আর পাশের বাড়ির চঞ্চল মিতা। আরিয়ান, আজ আমি রান্না করব না, আজ তুই বন্ধুদের রান্না করে খাওয়াবি। এনে পেঁয়াজ এগুলো কুচি কর। আমি পেঁয়াজ কাটবো? আমি কি বাবুর্চি? মা দেখো না তোমার আদরের বউ আমাকে দিয়ে কি করাচ্ছে। আরিয়ান, মা তো এখন পাড়ায় গল্প করছে তার ছেলে কত গুণী। তিথি, তুই তো জামাকে একদম হাতের পুতুল বানিয়ে ফেলেছিস। আরিয়ান ভাইয়া, পেঁয়াজ কাটতে গিয়ে চোখে পানি আসছে কেন? বউকে খুব মেরেছে নাকি? মিতা তুই চুপ থাক। তিথি আপু থুরি, তিথি যে কি জিনিস
তোরা জানিস না, ও মনে হয় গত জন্মে হিটলার ছিল। আরিয়ান চোখ মুছতে মুছতে অবস্থা খারাপ। তিথি আরিয়ানের কোমরে একটা গোলাপি রঙের অ্যাপ্রন পরিয়ে দিয়ে বলে, হিটলার কি তোকে আদর করতো? এই তো লক্ষ্মী ছেলের মতো পেঁয়াজ কাটছিস। শোন, লবণ কম হলে কিন্তু তোকে দিয়ে নুন চা খাওয়াবো। দুপুরবেলা আরিয়ানের বন্ধুরা খেতে এসেছে। তাদের সাথে হুট করে হাজির হলো আরিয়ানের স্কুল জীবনের ক্রাশ নীলা। নীলা আসতেই আরিয়ানের চোখে মুখে একটা অন্যরকম চনমনে ভাব চলে এলো। সে একটা ভাব নেওয়ার চেষ্টা করলো। আরিয়ান, তোমাকে তো চেনাই যাচ্ছে না। তুমি কি সত্যিই বিয়ে করে ফেলেছো? তাও আবার তোমার তিথি আপুকে? হ্যাঁ, মানে বড়দের কথা তো ফেলতে পারি না, তবে তিথি আমাকে খুব ভয় পায়। জানো তো, আমি যা বলি তাই হয়। তিথি তখন ট্রেতে করে খাবার নিয়ে আসছিল। আরিয়ানের কথা শুনে তার চোখের মনে স্থির হয়ে গেল। সে খুব শান্তভাবে নীলার পাশে এসে বসলো। ওমা নীলা, তুমি এসেছো? আরিয়ান ঠিকই বলেছে, আমি ওকে খুব ভয় পাই। তাই তো ওকে দিয়ে সকাল থেকে ঘর মুছিয়েছি, বাজার করিয়েছি, আর এখন রান্নাও করিয়েছি। আরিয়ান, যাও তো ডালটা নিয়ে আসো। ওরে আরিয়ান, তোর ভয় তো দেখি খুব মারাত্মক। নীলা দেখ, তোর ক্রাশ এখন পাতিলের ডাল ঘোরাচ্ছে। আরিয়ান, তুমি তো বলেছিলে তুমি বাঘ, এখন তো দেখছি তুমি বেড়াল। ও তো আমার পোষা বিড়াল নীলা। আমি যখন ডাক দেই মিউ, ও তখন সব কাজ ফেলে চলে আসে। তাই না আরিয়ান? তিথি আরিয়ানের কাঁধে হাত রেখে টিপে ধরে। আরিয়ান ব্যথায় কুকড়ে গিয়ে বলে, হ্যাঁ মানে, নীলা, ডালটা কিন্তু খুব টেস্টি হয়েছে, খেয়ে দেখো। সবে খেতে বসেছে। আরিয়ান নীলার পাশে চেয়ারে বসার চেষ্টা করতে তিথি তাকে টেনে নিজের পাশে বসালো। আরিয়ান, নীলা তো মেহমান, ওকে শান্ত খেতে দিক। তুই আমার পাশে বস, আমি তোকে নিজ হাতে খাইয়ে দেব। তিথি, বন্ধুদের সামনে এসব করো না, লোক হাসছে। তিথি আরিয়ানের মুখে একটা বড় করলার টুকরো গুজে দিয়ে বলে, লোক হাসলে হাসুক, তুই খা। আর নীলা, তুমি শোনো, আরিয়ান কিন্তু রাতে খুব ভালো গান গায়, তবে গানটা শুধু আমার জন্যই গায়। কিরে আরিয়ান, গান শোনাবি নাকি? গান না, আমি আজ রাতে একটা বিপ্লব করব। রাত 12টা। বন্ধুরা বিদায় নিয়েছে। আরিয়ান ঘরে ঢুকে দরজা লাগিয়ে রাগে ফুঁসছে। সে আজ ঠিক করেছে তিথির সাথে কথা বলবে না। তিথি, তুমি আজ যা করেছো ওটা ঠিক হয়নি। নীলার সামনে তুমি আমাকে একদম ছোট করে দিয়েছো। আমি কি তোমার চাকর? তিথি শাড়ির আঁচলটা ঠিক করতে করতে আয়নার সামনে দাঁড়ালো। ও, নীলার সামনে হিরো হতে চেয়েছিলে তাই বুঝি? শোন আরিয়ান, নীলা তোর ক্রাশ হতে পারে, কিন্তু আমি তোর ক্রাশার। আমি তোকে পিষে ফেলি। আমি আর এই ঘরে থাকবো না, আমি অন্য ঘরে গিয়ে শোবো। তিথি আরিয়ানের হাত ধরে হ্যাঁচকা টানে বিছানায় ফেলে দিয়ে বলে, অন্য ঘরে? এত বড় সাহস তোর? কাল রাতের কথা ভুলে গেলি? তিথি আরিয়ানের উপর উপর হয়ে বসে তার কপালে নিজের কপাল ঠেকালো। আরিয়ানের সব রাগ যেন নিমিষে কর্পূরের মতো উড়ে গেল। শোন ছোটু, নীলা বা অন্য কেউ আসুক, তুই শুধু আমার। আমি তোকে শাসন করি কারণ তোকে ছাড়া আমি অসম্পূর্ণ। বল, তুই কি আমাকে ছেড়ে যাবি? তুমি তো আমাকে যাওয়ার সুযোগই দাও না, তুমি একটা আস্ত ডাইনি। ওই ডাইনির মায়াতেই তো তুই বন্দি। এবার বল, নীলা কি আমার চেয়ে বেশি সুন্দরী? না, তুমি সবচেয়ে ভয়ঙ্কর সুন্দরী। তিথি হাসলো। আরিয়ানের বুকের লোমগুলো টেনে ধরলো। আরিয়ান ব্যথায় কুকিয়ে উঠল। তিথির ঠোঁটের উষ্ণতায় সব ভুলে গেল। সারা রাত চলল তাদের সেই অম্ল মধুর প্রেম। আরিয়ান বুঝলো সে যতই বিপ্লব করুক, দিন শেষে তিথির এই স্বৈরাশাসন তার জীবনের সবচেয়ে বড় সুখ। বাইরে বৃষ্টির ঝমঝম শব্দ আর ঘরের ভেতর দুই হৃদয়ের অসম লড়াই। সকাল 7টা। আরিয়ান স্বপ্ন দেখছিল সে লিওনেল মেসির সাথে পেনাল্টি শুট আউট করছে। ঠিক গোলটা দেওয়ার আগ মুহূর্তে তার পিঠে প্রচণ্ড এক ঠান্ডা পরশ লাগলো। আরিয়ান লাফিয়ে উঠে দেখল তিথি এক গামলা ভেজা কাপড় নিয়ে তার পিঠের উপর বসে আছে। ওরে বাবারে, বরফ পড়ছে। তিথি, তুমি কি আমাকে হার্ট অ্যাটাক করিয়ে বিধবা হতে চাও? বিধবা হতে আমার বয়েই গেছে। আজ পাড়ায় বড় ম্যাচ। আমি জানি তুই যাওয়ার জন্য ছটফট করছিস, কিন্তু তার আগে ঘরটা মুছতে হবে। ফিনাল দিয়ে একদম ঝকঝকে করবি, যাতে আমি আয়নার বদলে মেঝেটাতে মুখ দেখতে পারি। আমি কেন ঘর মুছবো? বল্টুরা নিচে দাঁড়িয়ে শীষ দিচ্ছে। আমি ফুটবলার, আমি
ঘর মোছানি নই। তুই ফুটবলার তো বটেই, তবে আমার মাঠের একমাত্র খেলোয়াড়। যা বালতি নিয়ে আয়, না হলে কিন্তু তোর ওই দামি বুট জোড়া আমি আজ ভাতের পাতিলে সিদ্ধ করব। আরিয়ান যখন নাকে মুখে গামছে বেঁধে মেঝে মুছছে, ঠিক তখনই জানালা দিয়ে উকি দিল মিতা আর বল্টু। হুরে দোস্ত, এটা কি দেখছি? গোলকিপার আরিয়ান এখন ঘর কিপার। আরিয়ান ভাইয়া ফিনাইলটা একটু বেশি করে দিও। তিথি আপু কিন্তু হাইজিন নিয়ে খুব সিরিয়াস। আরিয়ান রাগে ঝাড়ুটা জানালার দিকে ছুঁড়ে মেরে। তোরা যা এখান থেকে, তোদের কি নিজের কোনো ঘর নেই? যা। ঘর মোছা শেষ হতেই আরিয়ান ভেবেছিল এবার মুক্তি, কিন্তু তিথি তাকে টেনে নিয়ে গেল রান্নাঘরে। সেখানে আজ 3 ধারণের জায়গা নেই। রেশমা ভাবি, শান্তর মা আর পাড়া 2 চঞ্চল ভাবি আগে থেকে হাজির। আরিয়ান, আজ তুই শিলপাটায় মশলা পিসবি। আমার মিক্সারটা নষ্ট হয়ে গেছে। এই নে শুকনো মরিচ আর হলুদ, একদম মিহি করে বাটবি। আমি মশলা পিষবো? আমার হাত কি পাথরের তৈরি? আমার হাত জ্বালা করবে। আরে আরিয়ান, ঘামছিস কেন? দিদি তোকে মজবুত বানাচ্ছে। জামাই যত মশলা পিসবে, বইয়ের ভালোবাসা তত গাঢ় হবে। তিথি, তুই তো জামাইকে একদম কাদার তাল বানিয়ে ফেললি। ও তো দেখছি কাল থেকে শাড়ি পরে ঘুরবে। আরিয়ানের মশলা পিষতে পিষতে চোখ দিয়ে জল পড়ছে। শাড়ি পরলে অন্তত ঘর মোছা থেকে তো বাঁচতাম। মা, দেখো তোমার আদরের পুত্রবধূ আমাকে দিয়ে কি করাচ্ছে। আরিয়ানের চোখের জল নিজের আঁচল দিয়ে মুছে দিয়ে বলে, আহা রে, আমার সোনা বরের বুঝে খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে, মশলা বাটা শেষ হলে তোকে আমি নিজের হাতে গোসল করিয়ে দিব, কেমন? তিথির এই ওভেন অফার শুনে উপস্থিত ভাবিদের মধ্যে হাসির রোল উঠল। আরিয়ান লজ্জে মশলার মধ্যে মুখ লুকানোর চেষ্টা করলো। বিকেলবেলা আরিয়ান অনেক অনুনয় বিনয় করে শেষমেশ মাঠে নামার অনুমতি পেয়েছে। আরিয়ানের দল বনাম বল্টুর দলের হাড্ডাহাড্ডি লড়াই। গ্যালারিতে পাড়ার সবাই উপস্থিত। হুট করে গ্যালারিতে আবির্ভাব ঘটল তিথির। পরনে লাল শাড়ি, চোখে কালো চশমা আর হাতে একটা বড় পানির বোতল। আরিয়ান, গোল না দিলে আজ রাতে কিন্তু তোকে বারান্দায় শুতে হবে, মনে রাখিস। দোস্ত, তোর বউ তো গ্যালারি থেকে কামড় দিচ্ছে। গোল না দিলে তো তোর খবর আছে। আরিয়ান তিথির ধমক শুনে যেন অতি মানবিক শক্তি পেল। সে বল্টুকে নিয়ে ডিবক্সের ভেতর ঢুকে পড়ল। বল্টু তাকে বাধা দেওয়ার চেষ্টা করতে তিথি চিৎকার করে উঠল, বল্টু, আমার বরের গায়ে যদি ধাক্কা লাগে তবে তোর কান ছিঁড়ে ফেলবো। ভয়ে বল্টু সরে গেল আর আরিয়ান এক শট দিয়ে গোল করে ফেল। পুরো মাঠ তখন আরিয়ান আরিয়ান শব্দে কাঁপছে। কিন্তু আরিয়ান জানে এই জয় কৃতিত্ব তার নয়, গ্যালারিতে বসে থাকা ওই সৈরা শাসকের। সন্ধ্যেবেলা আরিয়ান আর তিথি প্রথমবার তিথিদের বাড়িতে নাইরে গেছে। সেখানে গিয়ে আরিয়ান ভাবল এবার অন্তত সে একটু জামাই ইজ্জত পাবে, কিন্তু সেখানেও বিপদ ওত পেতেছিল। তিথির ছোট বোন শম্পা আরিয়ানের জন্য এক বাটি তেঁতুলের আচার নিয়ে এলো। দুলা ভাই, আমাদের এখানে নিয়ম আছে, জামাইকে বাটি ভর্তি আচার খেয়ে দেখাতে হয় যে তার ধৈর্য কতটুকু। শম্পা, আমি তো টক খাই না। তিথি আরিয়ানের পাশ ঘেঁষে বসে আচারের চামচটা তার মুখে পুড়ে দিয়ে বলে, খাবে না কেন? টক খেলে তোর মুখটা লাল হয়, আর ওটা দেখতে খুব কিউট লাগে, তাই না আব্বা? শ্বশুর আজমল সাহেব হেসে কুটি কুটি। আরিয়ান টক খেয়ে টক মিষ্টি মুখ করে বসে রইল। হুট করে তার লুঙ্গিটা আলগা হয়ে গেল। সে তো অপ্রস্তুত। তিথি, আমার লুঙ্গি খুলে যাচ্ছে, ধরো। তিথি সবার সামনে আরিয়ানের কোমর জড়িয়ে ধরে, সব লজ্জা কিসের? আমি তো আছি, এসো আমি তোমার লুঙ্গিটা নতুন করে বেঁধে দেই। আবার সামনে তিথি যেভাবে আরিয়ানের কোমর জাপটে ধরে তাকে ভেতরের ঘরে নিয়ে গেল, তাতে শ্বশুরবাড়ির লোকজন বুঝলো আরিয়ান আর আরিয়ানের জায়গায় নেই। সে এখন তিথির সম্পূর্ণ সম্পত্তি। রাত তখন গভীর। আরিয়ান তিথির পুরনো ঘরের বিছানায় শুয়ে আছে। আজ খুব ক্লান্ত, কিন্তু তিথি তখনও আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাজ খুলছে। তিথি, আজ আমাকে মাফ করে দাও। সারা দিন যে খাটনি গেছে আমি আর পারছি না। তিথি নাইটিটা গায়ে চাপতে চাপতে আরিয়ানের দিকে ফিরল। মাফ? আমার ডিকশনারিতে তো ওই শব্দটা নেই ছোট। আজ তুই গোল দিয়েছিস, তার রিওয়ার্ড তো নিতেই হবে। আরিয়ান বিছানা থেকে নামার চেষ্টা করে। আমি রিওয়ার্ড চাই না,
আমি ঘুমাতে চাই। তিথি এক ঝটকায় আরিয়ানকে বিছানায় আশ্রে ফেলল। সে আরিয়ানের দুহাত নিজের মাথার উপর চেপে ধরে তার বুকের উপর চড়ে বসলো। আরিয়ানের গেঞ্জিটা সে দাঁত দিয়ে কামড়ে টেনে ধরল। পালাবি কোথায়? তুই আজ হিরো হয়েছিস পাড়ার সামনে, কিন্তু আমার সামনে তুই এখনো সেই ভেজা বেড়াল। বল, তুই কি আমার বাধ্য হবি না? তুমি একটা সর্বনাশী। তুমি আমাকে মানুষ হিসেবে থাকতে দেবে না। তিথি আরিয়ানের ঠোঁটের নিচে ঠোঁট ঘষতে ঘষতে বলে, আমি তোকে মানুষ নয়, তোকে আমার প্রেমিক পুরুষ বানাতে চাই। তিথি আরিয়ানের সারা শরীরে নিজের নখ আর দাঁত দিয়ে ভালোবাসার মানচিত্র আঁকতে শুরু করলো। আরিয়ান যতই নানা করছিল তার শরীরে ততই তিথির প্রতিটি ছোঁয়ায় আগুনের মতো জ্বলতে লাগলো। তিথি আরিয়ানের কানের লতিতে কামড় দিয়ে ফিসফিস করে বলল, আজ রাতটা শুধু আমার আর তোর, আরিয়ান। কাল আবার তুই আমার ঘর মুছবি, কিন্তু আজ তুই আমার রাজা। তুমি জঘন্য তিথি, কিন্তু আমি তোমার এই জঘন্য ভালোবাসাতেই মরতে চাই। ঘরের আলোটা আরিয়ানের তপ্ত নিঃশ্বাসে আর তিথির তৃপ্তির হাসিতে যেন আরো উজ্জ্বল হয়ে উঠল। বাইরে ঝুম বৃষ্টি শুরু হলো, যেন তারা এই অসম কিন্তু নিবিড় ভালোবাসাকে পাহারা দিচ্ছে। আরিয়ান বুঝলো এই তিথি দাপুটে যেমন ভয়ঙ্করী দাপুটে, তেমনি তার ভালোবাসার গভীরতা মাপার সাধ্য কোনো স্কেলে নেই। সে এখন আর পালানোর পথ খোঁজে না, বরং এই মায়াজালে আরো বেশি জড়িয়ে যেতে চায়। সকাল 9টা। আরিয়ান তখন স্বপ্নের ঘরে ভাবছিল সে একজন মস্ত বড় ড্রাগন শিকারী। হঠাৎ সে অনুভব করলো তার মুখে যেন হিমশীতল কোনো প্রলেপ দেওয়া হয়েছে। চোখ মুখ খুলে সে দেখল তিথি তার বুকের উপর জাকিয়ে বসে আছে। সে এক হাতে একটা চ্যাপটা ব্রাশ আর অন্য হাতে এক বাটি হলদেটে আঠালো কাদা। একদম নড়বি না ছোটু, স্পেশাল ফেস প্যাকটা শুকোতে 15 মিনিট লাগবে। বিয়ের পর তোকে একদম শুকনা শুটকির মতো দেখাচ্ছে। তিথি, তুমি কি শেষে আমার মুখে গোবর মাখাচ্ছ? ছাড়ো আমাকে। আমি ছেলে মানুষ, আমি কেন কাদা মাখবো? গোবর না রে বলদ, এটা মুলতানি মাটি, টক দই আর নিম পাতার মিশ্রণ। তোর এই বাদর মার্কা চেহারাটা যদি একটু পাল্টায় তবেই আমার শান্তি। এই নে, চোখের নিচে এই শশা দুটো রাখ। ঠিক সেই মুহূর্তে ড্রয়িং রুমে দরজা ঠেলে ভেতরে ঢুকলো পল্টু, শান্ত আর মিতা। তারা আরিয়ানকে এই অবস্থায় দেখে হাসতে হাসতে মেঝেতে গড়াগড়ি খেতে শুরু করলো। ওরে মাগো, আরিয়ান, তুই কি শেষমেশ মিশরের মমি হওয়ার ট্রেনিং নিচ্ছিস নাকি? তোকে তো দেখে মনে হচ্ছে মাটি দিয়ে বানানো কোনো মূর্তি। আরিয়ান ভাইয়া, তোমাকে তো একদম সেই হরর মুভির জম্বিদের মতো লাগছে। তিথি আপু, তুমি কি একে মিউজিয়ামে পাঠাবে নাকি বিসর্জন নিতে নিয়ে যাবে? তো তোরা যা এখান থেকে। তিথি, এদের সরাও বলছি। আমার ইজ্জত কি আর ধুলোয় মিশতে বাকি আছে? তোমরা হাসাহাসি করো না তো। আরিয়ান এখন বিউটি ট্রিটমেন্টে আছে, ও মাঠে যাবে না। ও আজ আমার সাথে কাপড় কাচবে। কিরে ছোটু, ঠিক বলেছি তো? মুখ ধোয়ার পর আরিয়ান একটু স্বস্তি পেয়েছিল, কিন্তু সেই স্বস্তি 5 মিনিটও টিকল না। তিথি তাকে সোজা টেনে নিয়ে গেল কিচেনে। সেখানে মেঝেতে রাখা একটা গামলায় 5 কেজি ওজনের এক জোড়া জ্যান্ত বোয়াল মাছ থপাস থপাস করে লাফাচ্ছে। পাশে কাশেম ভাই আর রেশমি ভাবি পানের বাটা নিয়ে আনটাই বসেছেন। আরিয়ান, এই নে বটি। আজ কাশেম ভাইরা আমাদের এখানে লাঞ্চ করবেন। এই মাছ দুটো তোকে কাটতে হবে। আমি তো আবার জ্যান্ত মাছের ছটফটানি দেখলে ভয় পাই। ভয় তো আমি পাচ্ছি। আমি ফুটবল খেলি, মাছের সাথে কুস্তি করি না। কাশেম ভাই, আপনি বড় ভাই হয়ে কিছু বলুন না। আরে আরিয়ান, তিথি তোকে স্বাবলম্বী বানাচ্ছে রে। মাছ কাটলে হাতের কবজি জোর বাড়ে। যা, সাহস করে ধর। আরিয়ান নিরুপায় হয়ে মাছের লেজটা খপ করে ধরল, কিন্তু বোয়াল মাছটা ছিল অতি শয়তান। সে এক মরণ ঝাপটা দিল, আরিয়ানের হাত পিছলে গেল। মাছটা গায়ে পিচ্ছিল শ্যাওলা আর কালো পানি সরাসরি আরিয়ানের শার্টে আছড়ে পড়ল। আরিয়ান নিয়ন্ত্রণ হারিয়ে ময়লা বালতির ওপরই আছড়ে পড়ল। তিথি এক হাত কোমরে দিয়ে অন্য হাতে হাসি চেপে বলে, ও মা, আরিয়ান তো দেখি মাছ কাটতে গিয়ে নিজেই মাছের সাথে সাঁতার কাটতে শুরু করে দিল। তুই কি আস্ত একটা অপদার্থ? আরিয়ান ভাইয়া, ডাঙ্গাই তো বাঘ রাজা, কিন্তু রান্নাঘরে তুমি তো দেখি ভেজা বেড়াল। মিতা রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে চিৎকার করছে। আরিয়ান গা ঝাড়তে ঝাড়তে রাগে চিৎকার করে, আমি আর মাছ কাটবো না। আমি এখনই বাড়ি ছেড়ে চলে যাব। তিথি আরিয়ানের ঘাট ধরে টেনে তুলে,
যাবি মানে? কোথায় যাবি? এই মাছ কাটা শেষ না হলে আজ তোকে বাথরুমে তালা মেরে রাখবো। যা, ধুয়ে পরিষ্কার করে আবার বস। বিকালবেলা মোহনারা চলে যাওয়ার পর বাড়িটা একটু শান্ত হয়েছে। আরিয়ান মন খারাপ করে বারান্দায় এক কোণায় টুলের ওপর বসে আকাশ দেখছিল। তার মনে হচ্ছিল সে পৃথিবীর সবচেয়ে দুর্ভাগা স্বামী। ঠিক তখনই তিথি একটা লাল পাড় সাদা শাড়ি পরে বারান্দায় এলো। তিথি আরিয়ানের পাশে বসে তার কাঁধে মাথা রাখলো। কি হলো? আমার ছোট মিয়ার মুখটা দেখি বাংলার পাঁচের মতো হয়ে আছে। খুব বেশি পেঁচিয়েছি বুঝি? পচাওনি তো, একদম ছাই করে দিয়েছ। বল্টুরা ক্লাবে গিয়ে আমার এই মাটির মূর্তি হওয়ার গল্প সবাইকে বলবে। তুমি কি চাও না লোকে আমাকে সম্মান করুক? তিথি আরিয়ানের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, পাগল একটা। লোকে তোকে সম্মান করবে কারণ তুই আমাকে সম্মান করিস। তুই জানিস না, তোকে যখন সবাই আমার আঁচল ধরা বলে খেপায় তখন আমার মনে হয় তুই দুনিয়ার সবচেয়ে সাহসী ছেলে। তিথি তার শাড়ির আঁচল দিয়ে আরিয়ানের কপালের ঘাম মুছে দিল। আরিয়ানের সব রাগ যেন এক নিমিষে কর্পূরের মতো উবে গেল। শাসন তো খুব করলে, এখন ক্ষতিপূরণ হিসেবে কি দেবে? বিকেলে তো বাড়িতে কেউ নেই। তিথি মুচকি হেসে আরিয়ানের কানের লতিতে একটা ছোট্ট কামড় দিয়ে বলে, ক্ষতিপূরণ পাবি, তবে একটা টাস্ক আছে। আজ রাতে তোকে আমার এই শাড়ির কুচিগুলো একদম পারফেক্টলি পিন দিয়ে আটকে দিতে হবে। পারবি না আমার হিরো? তুমি কি আমাকে দিয়ে শেষমেশ দর্জির কাজও করাবে? মানুষ কি বলবে? মানুষ যাই বলুক, তুই তো জানিস রাতে যখন আমি তোকে জড়িয়ে ধরবো এগুলো সব পরিষ্কার মনে হবে। সন্ধ্যায় পাড়ার ক্লাবে একটা মিটিং ছিল। আরিয়ান ভাবল আজ সে তার পুরুষত্ব প্রমাণ করে ছাড়বে। সে ক্লাবে গিয়ে বল্টুদের সামনে মুখ ফুলিয়ে আড্ডা দিতে শুরু করলো। বুঝলে বল্টু, বউদের বেশি মাথায় তুলতে নেই। আমি তিথিকে একদম টাইট দিয়ে রাখি। ও আমাকে ছাড়া পানি পর্যন্ত খায় না। আমি যা বলি ও সেটা পালন করতে বাধ্য। তাই নাকি আরিয়ান? তবে ওই গেটের দিকে তাকাতো। ওটা কি তোর পারমিশন নিয়ে আসা কোনো মূর্তি নাকি? আরিয়ান পেছনের দিকে তাকিয়ে দেখলো তিথি হাতে একটা বড় কালো ছাতা আর একটা বাজারের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে। আরিয়ানের গলার স্বর সাথে সাথে নেমে গেল। তখন এগুলো সব পুরস্কার মনে হবে। আরিয়ান, ঘরে চিনি আর কয়েল শেষ হয়ে গেছে। তুমি এখানে বসে পলিটিক্স করছো? এসো আমার সাথে বাজারে চলো, ব্যাগটা ধরো তো। এই তো, আমি জাস্ট কাশেম ভাইকে বলছিলাম যে চিনি ছাড়া চা খাওয়া স্বাস্থ্যের জন্য খারাপ। আমি আসছি তিথি। ওরে আমাদের টাই দিয়ে রাখা বাঘ, যা ব্যাগ ধরে বাজার কর। না করলে কিন্তু আজ রাতে তোকে বারান্দায় মশা তাড়াতে হবে। রাত 11টা। আরিয়ান বাজার করে পা টিপে টিপে ঘরে ঢুকলো। সে দেখলো তিথি বিছানায় লুডো আর একটা লম্বা বেল্ট নিয়ে বসে আছে। আরিয়ান এসো, আজ আমাদের ফাইনাল খেলা। যদি আমি জিতি তবে কাল সকালে তুমি আমার সব জামা কাপড় কেচে দেবে আর ঝাড়ু দেবে। যদি আমি জিতি তবে তুমি কাল সারাদিন আমাকে স্যার বলে ডাকবে আর আমি যা বলবো তাই করবে। ডিল? ডিল, কিন্তু মনে রাখিস বাঘিনীর সাথে খেলছিস। লুডো খেলা শুরু হলো। আরিয়ান প্রাণপণে জেতার চেষ্টা করলো, কিন্তু তিথি বারবার গুটি কাটছে আর পছানি দিচ্ছে। শেষে তিথি জিতে গেল একটা ছক্কা দিয়ে। তুমি চিটিং করেছো। তুমি ডাইসটা হাতের ভেতর লুকিয়ে রাখো। তুমি একটা বড় ধান্দাবাজ বউ। আরিয়ান রাগে লুডোর বোর্ডটা ছুঁড়ে দেয়। তিথি আরিয়ানকে একটানে নিজের ওপর শুইয়ে দিয়ে বলে, ধান্দাবাজ না রে, আমি হচ্ছি তোর বস, আর বসের কাছে হারলে শাস্তি তো নিতেই হয়। কাল সকালে সাবান আর বালতি রেডি রাখিস ছোটু। তিথি আরিয়ানের বুকে মুখ লুকিয়ে খিলখিল করে হাসতে লাগলো। আরিয়ান মুখ গোমরা করলেও মনে মনে সে অদ্ভুত প্রশান্তি পাচ্ছিল। সে বুঝলো তিথির এই দাপট আর মিষ্টির শাসনই আসলে তাদের ভালোবাসার প্রাণ শক্তি। সে তিথিকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। বাড়ির নিস্তব্ধতায় মিশে রইল দুইটি অসমন কিন্তু নিবিড় প্রেমিকের খুনসুটি। আরিয়ানের উপর তিথির শাসনের সিস্টেম রোলার এখন ড্রয়িং রুমে ছড়িয়ে পাড়ার গলিতে গিয়ে ঠেকেছে। বাসি বিয়ের কয়েকদিন যেতে না যেতে আরিয়ান বুঝতে পারল তার জীবনটা এখন আর নিজে নেই, সেটা এখন তিথির লিমিটেড কোম্পানির অধীনে চলে গেছে। সকাল 7টা। আরিয়ান তখনও গভীর ঘুমে মগ্ন। হঠাৎ তার কানে তীব্র এক বাঁশির শব্দ বাজতে শুরু করলো। আরিয়ান ধরফর করে উঠে দেখলো তিথির পরনে ট্রাকস্যুট আর গলায় একটা বাঁশি ঝুলিয়ে তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে।
ও ছোটু, আজ থেকে তোর নতুন রুটিন। বিয়ের পর তোর পেটে মেদ জমেছে, এইভাবে চললে তো তোকে অকাল বৃদ্ধ লাগবে। চল মাঠে গিয়ে 10 পাক দৌড়াবি। তিথি, তুমি কি পাগল হয়েছ? 7টার সময় মানুষ মাঠে যায়, আর আমি তো ফুটবলার। আমার বডি ঠিকই আছে। তুমি যাও, আমাকে ঘুমাতে দাও। আরিয়ান বিছানা জাপটে ধরে তিথি এক ঝটকায় আরিয়ানের পায়ের উপর থেকে লেপ সরিয়ে দিয়ে বলে, ফুটবলার ছিলি, এখন তুই আমার পার্সোনাল ট্রেনার। দৌড়াবি নাকি তোকে আমি ডাম্বেল দিয়ে পিটিয়ে সোজা করব? ওঠ বলছি। আরিয়ান কোনো মতে চোখ কসলাতে কসলাতে মাঠে গেল। সেখানে পাড়ার মুরব্বীরা হাঁটছিলেন। আরিয়ানকে তিথির পেছন পেছন ভেজা বিড়ালের মতো দৌড়াতে দেখে কাশেম ভাই হাসতে হাসতে এগিয়ে এলেন। কিরে আরিয়ান, তিথি তোকে কি অলিম্পিকের জন্য তৈরি করছে নাকি? কাশেম ভাই, অলিম্পিক না, ও আমাকে কবরে পাঠানোর ব্যবস্থা করছে। দেখুন না, নিজে সাইকেলে যাচ্ছে আর আমাকে দৌড়াচ্ছে। তিথি সাইকেল থেকে বাঁশি বাজিয়ে বলে, কথা বলবি না আরিয়ান, স্পিড বাড়া, না হলে আজ নাস্তায় শুধু কাঁচা ছোলা আর পানি পাবি। মাঠ থেকে ফেরার পর আরিয়ান ভেবেছিল এবার হয়তো 1 কাপ চা আর নাস্তা পাবে, কিন্তু রান্নাঘরে গিয়ে সে দেখলো এক ভয়াবহ দৃশ্য। তিথি বিশাল এক শিলপাটা নিয়ে বসে আছে, তার পাশে এক গাদা শুকনো মরিচ। আরিয়ান এসো, আজ আমাদের বাসায় মিতা আর বল্টুরা দুপুরে খাবার খাবে। মিক্সার গ্রাইন্ডারটা আজই নষ্ট হতে হলো। এই তোকে এই মরিচগুলো মিহি করে বাটতে হবে। আমি মরিচ বাটবো? আমার হাত জ্বালা করবে তো। তিথি, তুমি কি পাষাণ? আমার কোমল হাতগুলোর দিকে একবার তাকাও। তিথি আরিয়ানের হাতে শিলটা ধরিয়ে দিয়ে বলে, হাত কোমল থাকলে তো বাটতে সুবিধা হবে। শুরু কর, যদি মরিচের গুঁড়ো চোখে যায় তবে আমি ফু দেব, কিন্তু বাটা থামাতে পারবি না। আরিয়ান যখন মরিচ বাড়ছে তখন তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। ঠিক সেই সময় রান্নাঘরে উকি দিল মিতা। ওরে মাগো, আরিয়ান ভাইয়া, তুমি কি বউয়ের শোকে কাঁদছো নাকি মরিচের ছালে? মিতা, তুই যা এখান থেকে। তিথি আপু, মানে তিথি আমাকে দিয়ে জোর করে এসব করাচ্ছে। ও মানুষ না, ও একটা জানোয়ার। তিথি পেছন থেকে আরিয়ানের কানে একটা চিমটি কেটে বলে, জানোয়ারের রান্না করা মাংসই তো আজ চেটেপুটে খাবি। বাটতে থাক, ফিনিশিং যেন ভালো হয়। বিকেলবেলা খাওয়ার পর সবাই চলে গেছে। আরিয়ান বারান্দায় ইজি চেয়ারে বসে ঝিমুচ্ছে। রোদটা এসে পড়েছে। ঠিক তখনই তিথি লম্বা ভেজা চুল এলিয়ে দিয়ে আরিয়ানের কোলের কাছে একটা পিঁড়ি পেতে বসলো। তার হাতে একটা চিরুনি আর তেলের বোতল। আরিয়ান, আমার চুলগুলো খুব জট পাকিয়ে আছে, একটু আছড়ে দিবি। আর শোন, খুব সাবধানে যেন একটা চুলও না ছেড়ে। আমি চুল আঁচড়াবো? আমি কি নাপিত? তুমি কি আমাকে দিয়ে সব কাজ করিয়ে ছাড়বে? তিথি আরিয়ানের হাতের তালুতে নিজের গালটা ঘষে দিয়ে বলে, নাপিত হবি কেন? তুই আমার প্রিয় মানুষ। প্রিয় মানুষের হাতে চুল আঁচড়ানো যে কত শান্তির তুই বুঝবি না। নে, চিরুনি ধর। আরিয়ান অনিচ্ছা সত্ত্বেও চিরুনি হাতে নিল। তিথি রেশমি চুলে চিরুনি চালাতে চালাতে এক অদ্ভুত মায়া অনুভব করলো। তিথির গায়ে সেই শ্যাম্পুর সুবাস আর বিকেলের নরম আলোয় আরিয়ানের সব ক্লান্তি ধুয়ে গেল। তুমি মাঝে মাঝে খুব বেশি দাপট দেখাও তিথি, আমার ভয় লাগে। তিথি পেছনে ফিরে আরিয়ানের চোখের দিকে তাকি মুচকি হেসে বলে, ভয় না দেখালে কি তুই এই বখাটে থেকে সংসারী হতিস? শোন ছোট, তোকে আমি শাসন করি কারণ তোকে আমি হারাতে চাই না। তিথি হুট করে আরিয়ানের হাতের তালুতে একটা গভীর চুমু খেলো। আরিয়ান লজ্জে লাল হয়ে গেল। সে বুঝলো তিথির এই হঠাৎ আদরগুলোই তার সব শাসনের টনিক হিসেবে কাজ করে। সন্ধ্যায় পাড়ার ক্লাবে ক্যারাম টুর্নামেন্ট ছিল। আরিয়ান ভাবলো আজ সে সবাইকে আর হতাশ দেখাবে না। সে বল্টু আর শান্তর সাথে বাজি ধরল। তোরা দেখিস, আজ আমি সব স্ট্রাইক দিয়ে বোর্ড সার্ভ করব। তিথি আজ বাড়িতে নেই, আজ আমি মুক্ত। তাই নাকি? তারপর ওই ছায়াটা কার? আরিয়ান দেখলো তিথি ক্লাবের জানালার পাশে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে আর তার দিকে তাকিয়ে চোখ টিপছে। আরিয়ান হাত কেঁপে গেল। স্ট্রাইকার মারতে গিয়ে সে গুটি তো দূরে থাক, নিজের আঙ্গুলে চোট পেল। তিথি ভেতরে ঢুকে, কি হলো আরিয়ান? গুটি কি নড়ছে না? এসো আমি তোমাকে হেল্প করি। না না, আমি জাস্ট প্র্যাকটিস করছিলাম। চলো চলো, বাড়ি চলো। ওরে বাঘের বাচ্চা, বউকে দেখে তো দেখি তোর স্ট্রাইকারও উল্টে দিকে দৌড় দেয়। রাত 10টা। আরিয়ান আর তিথি শোয়ার ঘরে।
আরিয়ান আজ খুব ক্লান্ত, সে চাইছিল একটু শান্তিতে ঘুমাতে, কিন্তু তিথি এক নতুন দাবি নিয়ে হাজির। আরিয়ান, আজ রাতে আমরা একটা গেম খেলবো। যদি তুমি আমাকে হাসাতে পারো তবে কাল সকালে তোমাকে কোনো কাজ করতে হবে না, আর যদি না পারো। যদি না পারি তবে কি আবার ঘর মোছাবে? তিথি হেসে আরিয়ানের বুকের উপর চড়ো হয়ে বলে, না, তবে কাল তোমাকে শাড়ি পরে মিতার সামনে গিয়ে দাঁড়াতে হবে। রাজি? তুমি তুমি একটা আস্ত সাইকো। শাড়ি পরবো মানে? আচ্ছা ঠিক আছে, আমি জোকস বলছি। আরিয়ান একের পর এক পচা জোকস বলতে শুরু করলো, কিন্তু তিথি গম্ভীর হয়ে বসে রইল। শেষে আরিয়ান হাল ছেড়ে দিয়ে মুখ ভেঙচি কাটলো। আর তিথি হাসি ধরে রাখতে পারল না, সে আরিয়ানকে জাপটে ধরে বিছানায় গড়িয়ে পড়ল। হেরে গেছিস ছোট, কাল সকালে শাড়িটা কিন্তু আমিই পরিয়ে দেব। এখন ঘুমা, কালকের দিনটা তোর জন্য খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আরিয়ান বালিশে মুখ গুজে মনে মনে ভাবল, এই ডাইনির খপ্পর থেকে আমার কি কোনোদিন মুক্তি নেই? কিন্তু তিথির উষ্ণ স্পর্শে সে যখন ঘুমিয়ে পড়ল, তখন তার ঠোঁটের কোণে এক চিলতে সুখের হাসি লেগেছিল। আরিয়ানের জীবনটা হয়তো আগের মতো নেই, কিন্তু এই অশান্তির মধ্যে সে এক অদ্ভুত মায়া খুঁজে পেয়েছে। দুদিন পর সাজেকের এক বিলাসবহুল রিসোর্টের সামনে দাঁড়িয়ে আরিয়ান তার পিঠে বিশাল বড় এক ব্যাকপ্যাক, দুই হাতে দুটো ট্রলি ব্যাগ আর ঘাড়ের উপর তিথির ভ্যানিটি ব্যাগ ঝুলছে। তিথি একটা সানগ্লাস পরে আরিয়ানের আগে আগে রাজকীয় ভঙ্গিতে হেঁটে যাচ্ছে। কিরে ছোট, অত হাঁপাচ্ছিস কেন? একটু এইটুকু পাহাড় বইতে গিয়ে যদি দম শেষ হয়ে যায় তবে তোকে নিয়ে আমি ভবিষ্যতে হিমালয়ে যাব কি করে? হিমালয়? তুমি কি আমাকে জ্যান্ত কবর দিতে চাও? 4টে ব্যাগ আমার উপর চাপিয়ে দিয়ে তুমি খালি হাতে হাঁটছো আর বলছো আমি হাঁপাচ্ছি কেন? আমি কি কুলি? তিথি পেছন ফিরে আরিয়ানের গালের ঘামটা মুছে দিয়ে মুচকি হেসে বলে, তুই আমার কুলি না রে, তুই আমার পার্সোনাল কার্গো হ্যান্ডেলার। আর শোন, রিসোর্টে গিয়ে যদি দেখিস লিফট নেই তবে আমাকে কোলে তুলে দোতলায় নিয়ে যাবি। এইটা তোর আজকের ওয়ার্কআউট। তোমাকে কোলে তুলে সিঁড়ি দিয়ে উঠবো? তোমার কি ওজন কম? রিসোর্টের লোকজন দেখলে ভাববে আমি সার্কাসের গাধা। গাধা হবি কেন? সবাই ভাবে তুই কতটা রোমান্টিক। চল, ব্যাগগুলো নিয়ে আসছি আমি, তুই শুধু সিঁড়ির কাছে রেডি থাক। দুপুরের দিকে তারা একটা ছোট্ট ঝর্ণার কাছে গেল। জায়গাটা একদম নির্জন। পাহাড়ি ঝর্ণার ঠান্ডা পানি আছড়ে পড়ছে পাথরের উপর। তিথির শাড়ির উপর দিয়ে একটা পাতলা চাদর জড়িয়ে ঝর্ণার নিচে গিয়ে দাঁড়ালো। আরিয়ান, দাঁড়িয়ে আছিস কেন? আয়, ঝর্ণার কাছে নিচে আয়। আমার পিঠে একটু সাবান ঘষে দে তো, হাত পৌঁছাচ্ছে না। পাগল হয়েছো? এখানে কেউ চলে এলে আর আমি কেন সাবান ঘষবো? তুমি নিজে করো। আরিয়ান লজ্জায় এদিক ওদিক তাকায়। তিথি ঝর্ণার পানিতে ভিজতে ভিজতে তাপুতে গলায় বলল, কেউ আসবে না, না এলেও দেখবে স্বামী তার বউয়ের সেবা করছে। আয় বলছি, নাকি আমি তোকে টেনে নিয়ে যাব? আরিয়ান বাধ্য হয়ে ঝর্ণার নিচে গেল। পানির বোতল তার শরীর কাঁপছে। সে কাঁপা কাঁপা হাতে সাবান নিয়ে তিথির পিঠে ঘষতে শুরু করলো। তিথি ভেজা শরীর স্পর্শে আরিয়ানের বুক ধরফর করছে। তিথি, তুমি খুব পচা। মানুষকে এভাবে বেইজ্জত করতে তোমার ভালো লাগে? বেইজ্জত না রে পাগল, এটা তোর প্রতি আমার অধিকার। দেখ তো, ঝর্ণার এই নীল পানিতে তোকে কত হ্যান্ডসাম লাগছে। একদম সেই জলপরীর বর মনে হচ্ছে। তিথি হুট করে ঘুরে দাঁড়িয়ে আরিয়ানকে চাপটে ধরল। আরিয়ান তিথির কোমরে হাত রেখে কাছে টেনে বলে, জলপরীর বর না, বলো জল দানবীর কবলে পড়া এক হতভাগা যুবক। বিকেলবেলা রিসোর্টের বেলকনি থেকে পুরো উপত্যকা দেখা যাচ্ছে। পাহাড়ের মেঘগুলো যেন হাত বাড়ালে ছোঁয়া যায়। তিথি একটা পাহাড়ি থামি পরে চুলে একটা বুনো ফুল গুজে বেলকনিতে এসে বসলো। আরিয়ান তখন একটা সাদা লুঙ্গি আর গেঞ্জি পরে আয়েশ করে চা খাচ্ছিল। এই আরিয়ান, এই সুন্দর পরিবেশে তুই এই গামছা মার্কা লুঙ্গি পরে আছিস কেন? তোকে তো একদম সেই বাগানের মালি মনে হচ্ছে। চল, আমি তোর জন্য একটা পাহাড়ি কুর্তা কিনে এনেছি, ওটা পর। কখনো না, পাহাড়ে এসে লুঙ্গির মতো আরাম আর কিচ্ছুতে নেই। আমি মালি হই আর যাই হই, আমি লুঙ্গি ছাড়ছি না। আরিয়ান চায়ে চুমুক দেয়। তিথি আরিয়ানের লুঙ্গির গিটটা টেনে ধরার ভান করে। ছাড়বি না? আমি যদি এক টানে খুলে দেই তবে তো মেঘের সামনে উলঙ্গ হয়ে যাবি, তখন মেঘেরা লজ্জা পাবে না? তিথি,
তুমি কি একটু ভদ্র হতে পারো না? চারপাশে লোকজন আছে, ক্যামেরা আছে। আরিয়ান আতঙ্কে লুঙ্গি শক্ত করে ধরে। তিথি খিলখিল করে হেসে আরিয়ানের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। ভদ্র হয়ে কি হবে? আমি তোকে সারা জীবন এভাবেই জ্বালিয়ে মারবো। শোন, কাল ভোরে আমরা সূর্যোদয় দেখতে যাব। তোকে কিন্তু আমাকে পিঠে নিয়ে পাহাড়ে উঠতে হবে। আমি নিশ্চিত আমি এই ট্রিপ থেকে জ্যান্ত ফিরবো না। তুমি আমাকে শেষ করে দেবে। রাতে রিসোর্টের উঠোনে ক্যাম্পফায়ার জ্বালানো হয়েছে। আরও কয়েকটা টুরিস্ট গ্রুপ সেখানে গোল হয়ে বসে গান গাইছে। তিথি হুট করে দাঁড়িয়ে পড়ে ঘোষণা দিল, সবাই শুনুন, আমার বর আরিয়ান খুব ভালো গান গায়। ও এখন আপনাদের একটা বিরহের গান শুনিয়ে মুগ্ধ করবে। তিথি, আমি কোনোদিন গান গাইনি। তুমি কেন মিথ্যে বলছো? আমি এখন কি গাইবো? মা গো মা, ও গো মা। যা পারিস গা, না গাইলে কিন্তু আজ রাতে তোকে পাহাড়ি মশার কামড় খেতে বারান্দায় বসে থাকতে হবে। আরিয়ান নিরুপায় হয়ে গাইতে শুরু করলো এক অদ্ভুত সুরেলা গান। আমার বউটা একটা ডাইনি, আমায় খাটিয়ে মারে। সবাই ভাবলো এটা কোনো মজার ফোক গান। সবাই তালি দিতে লাগলো। এদিকে বল্টু ফুট করে ওই রিসোর্টের সব পরিবারে হাজির হয়েছে। কিরে আরিয়ান, তুই তো দেখি পাহাড়ের গায়েও হয়ে গেছিস। তিথি আপু, আপনি একে দিয়ে গান গাওয়ালেন নাকি জান কবজ করলেন? বাহ, তোমরাও এসেছো, ভালোই হলো। আর ও তো আমার কোকিল, মাঝে মাঝে একটু খাঁচায় বন্দি করে গান শোনাতে হয়। রাত তখন অনেক। রিসোর্টের চারপাশ ঘন কুয়াশায় ঢাকা। আরিয়ান আর তিথি তাদের কটেজের জানালা খুলে মেঘ দেখছিল। আরিয়ান ঠান্ডায় কাঁপছে। তিথি একটা কম্বল নিয়ে এসে দুজনকে একসাথে মুড়িয়ে দিল। তিথি, তুমি কেন আমাকে এত জ্বালাও? কেন আমাকে দিয়ে ওসব অদ্ভুত কাজ করাও? কারণ তুই যখন রেগে যাস তখন তোকে খুব সাহসী লাগে, আর যখন তুই আমার কথা শুনে কাজ করিস তখন মনে হয় তুই পৃথিবীর সবচেয়ে বেশি আমাকে ভালোবাসিস। তোর এই বাধ্য থাকাটাই আমার কাছে সবচেয়ে বড় রোম্যান্স। তিথি আরিয়ানের বুকে কান পেতে আরিয়ান তিথিকে শক্ত করে জড়িয়ে ধরে। তুমি একটা অদ্ভুত মেয়ে, শাসনও করো, আবার এমনভাবে মায়ায় জড়াও যে আমি পালানোর পথ খুঁজে পাই না। পালানোর পথ তো কোনোদিন পাবি না ছোট। তোকে আমি পাহাড়ে আনুক আর সমুদ্রে, তুই সব সময় আমার হয়েই থাকবি। কিন্তু মনে রাখিস, এই আরিয়ানের ওপর রানীর অধিকার সবার চেয়ে বেশি। আরিয়ান কোনো কথা বলল না। সে তিথির কপালে একটা দীর্ঘ চুমু খেলো। বাইরে পাহাড়ের মেঘেরা নাচছে, আর ঘরের ভেতর দুই অসম কিন্তু নিবিড় প্রেমে পাগল দম্পতির মান অভিমান আর শাসনের এক নতুন গল্প লেখা হচ্ছে। সাজেকের ভোরের কুয়াশা তখনও পাহাড়ের বুক ছাড়েনি। রিসোর্টের কাঠের বেলকুনিতে আরিয়ান দাঁড়িয়ে আছে। তার পরনে একটা পাহাড়ি কুর্তা, যা তিথি তাকে জোর করে পরিয়েছে। আরিয়ানের হাতে একটা ঝাড়ু, এক বালতি পানি। তিথি পাশে ইজি চেয়ারে বসে আশ করে কফি খাচ্ছে। কিরে ছোট, দাঁড়িয়েছিস কেন? এই রিসোর্টের ব্যালকনিটা একটু ঝকঝকে করে পরিষ্কার কর। আমরা যখন এখান থেকে চলে যাব রিসোর্টের লোকজন যেন বলে আরিয়ানের মতো গুণী বর আর হয় না। তিথি, আজ আমাদের হানিমুনের শেষ দিন, অন্তত আজ তো আমাকে মাফ করো। লোকে কি বলবে? পাহাড়ে এসেও জামাই ঘর মুছছে। আমার ইজ্জত তো অলরেডি মেঘে ভেসে গেছে। আরিয়ান হতাশ হয়ে ঝাড়ুটা মেঝেতে ঠুকে। তিথি কফির কাপে চুমুক দিয়ে ভুরু নাচিয়ে বলে, ইজ্জত দিয়ে কি করবি? তোর ইজ্জত তো আমার আলমারিতে বন্দি। আর শোন, ঘর মোছা শেষ হলে আমার পা দুটো একটু টিপে দিস। কাল ঝর্ণায় নামতে গিয়ে খুব ব্যথা হয়েছে। আমি কি তোমার ফুড মেসেঞ্জার? আমি কি সত্যি তোমার বর নাকি তোমার পার্সোনাল রোবট? হুট করে দাঁড়িয়ে আরিয়ানের সামনে এসে তার কলার ধরে নিজের দিকে টেনে বলে, তুই আমার সবই। তুই আমার রোবট, তুই আমার কুলি, তুই আমার রাজা। এখন কাজটা করবি নাকি আমি বল্টুকে ফোন করে বলবো যে আরিয়ান পাহাড়ে এসে কান্নাকাটি করছে? না না, বল্টুকে বলো না। ওই হারামিটা পাড়ায় ঢোল পিটিয়ে দেবে। আমি মুছছি। আরিয়ান যখন নাকে মুখে গামছা বেঁধে বেলকনি পরিষ্কার করছে, ঠিক তখনই রিসোর্টের গেটে উদয় হইল বল্টু, শান্ত আর মিতা। তার নাকি সারপ্রাইজ দিতে ঢাকা থেকে সরাসরি পাহাড়ে চলে এসেছে। আরিয়ানকে এই অবস্থায় দেখে হাসতে হাসতে পাহাড় কাঁপিয়ে তুলল। ওরে মাগো, এ কি দেখছি আরিয়ান, তুই কি সাজেক ভ্যালির পরিচ্ছন্নতা কর্মী হিসেবে নিয়োগ পেয়েছিস নাকি? হাতে ওটা কি ঝাড়ু নাকি তোর রোমান্টিক অস্ত্র? আরিয়ান ভাইয়া, তোমাকে তো একদম সেই পুরোনো দিনের শোষিত কৃষকের মতো লাগছে। তিথি আপু,
তুমি কি একে পাহাড়ে এনেও মুক্ত দাওনি? দোস্ত শোন, আমরা ভেবেছিলাম তোরা পাহাড়ে রোম্যান্স করছিস, কিন্তু এসে দেখি তুই ফ্লোর ম্যাট পরিষ্কার করছিস। তোর জীবন তো দেখি পুরাই ধোয়া মোছা হয়ে গেছে। তো তোরা এখানে কেন? তোদের কি কাজ নেই? তিথি, তুমি এদের কেন আসতে বললে? আমার সব মান সম্মান তো এই মেঘের সাথে মিশে গেল। আরিয়ান লজ্জে ঝাড়ুটা ফেলে দেয়। তিথি মুচকি এসে পল্টুদের দিকে তাকায়। আরে তোরা হাসিস না তো, আরিয়ান খুব কাজের ছেলে। ও ভাবছে রিসোর্টের মালিককে একটু সাহায্য করি। কি রে ছোটু, ঠিক বলেছি না? যাও বন্ধুদের জন্য একটু চা বানিয়ে নিয়ে এসো তো। আমি এখন চাওয়ালাও হলাম। মা তুমি কোথায়? তোমার ছেলে এখন পাহাড়ের চূড়ায় বসে চা বানাচ্ছে। বিকেলবেলা বল্টুরা পাশের ঝর্ণা দেখতে গেছে। আরিয়ান আর তিথি পাহাড়ের এক নির্জন ঢালে বসেছিল। চারিদিকে মেঘেরা খেলা করছে। আরিয়ান আজ খুব গম্ভীর, সে তিথির দিকে তাকাচ্ছে না। কি হলো রে, এখনো রাগ করে আছিস? বন্ধুদের সামনে ঘর মোছাতে বলেছি বলে কি ইগোতে লেগেছে? তুই শুধু বন্ধুরা না তিথি, তুমি কি আমাকে সত্যি কোনোদিন ভালোবেসেছো, নাকি আমি তোমার কাছে কেবল একটা খেলার পুতুল যাকে তুমি যেমন খুশি নাচাতে পারো? আমার মাঝে মাঝে মনে হয় তুমি আমাকে বিয়ে করেছো কেবল শাসন করার জন্য। আরিয়ানের গলায় এখন ইমোশনাল সুর শুনে তিথি চুপ হয়ে গেল। সে দেখলো আরিয়ানের চোখে জল টলমলো করছে। তিথি তার দাপুটে ভাবটা সরিয়ে আরিয়ানের খুব কাছে গিয়ে বসলো। তিথি আরিয়ানের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিচু স্বরে বলে, তুই জানিস আরিয়ান, আমি কেন তোকে এত জ্বালাই, কেন তোকে দিয়ে সব কাজ করাই? কেন? আমাকে অপমান করে আনন্দ পাও বলে? তিথি আরিয়ানের মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলে, কারণ আমি ভয় পাই। আমি বয়সে তোর বড়, আমাদের বিয়েটা নিয়ে কত কথা হয়েছে। আমি চাই তুই এমন একজন মানুষ হ যে পৃথিবীর যে কোনো পরিস্থিতিতে টিকে থাকতে পারে। আমি তোকে শাসন করে যাতে তোকে কেউ অযোগ্য বলতে না পারে। তোকে যখন আমি কাজ করতে দেখি তখন আমার মনে হয় তুই আমার জীবনের সবচেয়ে শক্তিশালী খুঁটি। তিথির চোখও আজ পানি। সে আরিয়ানের বুকে মাথা রাখলো। আরিয়ান অনুভব করলো তিথির এই দাপট আসলে এক বিশাল ভালোবাসার ঢাল। সে তাকে শাসন করে কারণ সে তাকে আগলে রাখতে চায়। আরিয়ান তিথিকে শক্ত করে জড়িয়ে ধরে। তুমি খুব অদ্ভুত তিথি, তুমি কাঁদলে আমার সব রাগ জল হয়ে যায়। আমি জানি আমি তোমার মতো স্মার্ট না, আমি হয়তো একটু অলস, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তিথি আরিয়ানের বুকে হালকা একটা চিমটি কেটে মুচকি হাসে। থাকবি কি করে? তোকে কি আমি থাকতে দেব? তুই তো আমার আজীবনের লেবার। শোন ছোটু, তোকে আমি যত জ্বালাই না কেন, দিন শেষে এই বুকে তোর জন্যই জায়গা রাখা আছে। আচ্ছা বুঝলাম, তবে এখন থেকে কি একটু শাসন কমাবে? মানে বন্ধুদের সামনে অন্তত ঝাড়ু দিতে বলো না। ওটা তো ট্রেলার ছিল। পাড়ায় ফিরলে তোকে দিয়ে এবার ড্রেন পরিষ্কার করাবো, রাজি? তুমি কখনোই শুধরাবে না, তুমি একটা আস্ত লেডি হিটলার। সূর্যটা তখন পাহাড়ের ওপারে ডুবে যাচ্ছে। আকাশের রং কমলা থেকে বেগুনি হচ্ছে। আরিয়ান আর তিথি রিসোর্টের বেলকনিতে দাঁড়িয়ে আছে। তিথি আরিয়ানের কাঁধে মাথা রেখেছে। আজ আরিয়ান এক হাতে তিথির কোমর জড়িয়ে ধরে অন্য হাতে কফি মগ ধরে আছে। আরিয়ান, কাল সকালে আমাদের ফ্লাইট। বাড়ি গিয়েই কিন্তু আমাদের ঘরটা ভালো করে গোছাতে হবে। অনেক ধুলো জমেছে হয়তো। জানি, আর হয়তো ডালও বাটতে হবে, পেঁয়াজও কাটতে হবে, তাই না? ঠিক ধরেছিস, কিন্তু তার আগে আজ রাতে তোকে একটা গান শোনাতে হবে। বিরহের গান না, ভালোবাসার গান। ভালোবাসার গান তো আমাদের জীবনের প্রতিটি মুহূর্তেই বাজছে তিথি। তুমি যতই দাপট দেখাও, এই অবাধ্য হৃদয়টা এখন পুরোপুরি তোমার দখলেই আছে। মেঘেরা যেন সাক্ষী হয়ে রইল এই অদ্ভুত জুটির। আরিয়ান বুঝলো মুক্তি পাওয়ার চেয়ে এই মিষ্টি বন্দিত্ব অনেক বেশি আরামের। তিথির শাসনই তার শাসন, আর তিথির আদরের মধ্যে তার আসল ঘর। এভাবেই পাহাড়ের নিস্তব্ধতায় মিশে রইল তাদের হাসাহাসি, ঝগড়া আর না পুরনো এক গভীর প্রেমের আখ্যান।